আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকস তোমরা সবাই জানো যে ফাইনাল প্রফ ওরিয়েন্টেড মেডিসিন লং কেস, সিএলডি অ্যান্ড হেপাটোসেলুলার কার্সিনোমা, দ্যাট ইজ ক্রনিক লিভার ডিজিজ এবং হেপাটোসেলুলার কার্সিনোমা। আমি ডক্টর মোহাম্মদ হাসান জাফরি, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছি। তো আমরা তাহলে আস্তে আস্তে স্লাইডে যাই। তো আমি যেটা বলছিলাম একটু আগেই যে আসলে ফাইনাল প্রফের জন্য আমাদের একটা নির্দিষ্ট মানে একটা প্ল্যান থাকা উচিত যে এই প্ল্যানে আমাদেরকে পরীক্ষাগুলো দিতে হবে, এই প্ল্যানে আমাদেরকে আগাতে হবে। এইভাবে প্ল্যান না করলে আসলে আমরা মানে অনেক উল্টাপাল্টা সিচুয়েশনে পড়ে যাই এই পরীক্ষার হলে, এবং ওই সময় মাথাও গরম থাকে, মাথা ঠিক থাকে না, অনেক সহজ জিনিস আমরা ভুল করে ফেলি। তো আজকে আমি সেই জিনিসগুলো নিয়ে একটু ব্রিফ দেওয়ার চেষ্টা করব। তো লং কেসের ব্যাপারে প্রথমে যেটা বলবো যে লং কেসের পরীক্ষার জন্য আমাদেরকে মানে আমরা সাধারণত যেটা মনে করি যে আমরা একটা পেশেন্টের হিস্ট্রি নিব, হিস্ট্রি নিয়ে হচ্ছে আমরা সেইভাবে আগাবো, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ পেশেন্টের এটা আছে ওইটা নাই। এরপর আমরা সেভাবে এক্সামিনেশন করব, এক্সামিনেশন ফাইন্ডিংস পেয়ে তারপর আমরা সেই অনুযায়ী হচ্ছে ডায়াগনোসিসে পৌঁছাবো। কিন্তু আসলে এই জিনিসটা মানে পরীক্ষার হলে করতে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে অনেকটা পেছন দিক থেকে সামনে আসতে হবে। তো পরীক্ষাটা কিভাবে হয়? পরীক্ষাটা প্রথমে আমরা যখন এক্সাম হলে ঢুকবো তারপরে আমাদেরকে একটা করে মানে আমাদের রোল ওয়াইজ ঢুকাবে। সাধারণত এইভাবেই করে, রোল ওয়াইজ ঢুকানোর পর আমাদেরকে লাইনে দাঁড় করায়, তারপর তার এখানে হচ্ছে সব সবার জন্য হচ্ছে একটা করে আহ, থাকবে, সবার জন্য একটা করে খাতা সেট করা থাকবে। তো খাতার উপরে হচ্ছে বেড নম্বরটা লেখা থাকে, এটা অনেকটা লটারির মতো। তুমি যেই খাতাটা টানবা সেই খাতার উপরে যে নাম্বার থাকবে সেই বেডে গিয়ে তোমাকে সেই পেশেন্টকে দেখতে হবে এবং সেটাই তোমার পেশেন্ট। তো এইভাবেই তোমরা হচ্ছে আগে থেকে ওইভাবে মাইন্ডসেট রাখবা যে নির্দিষ্ট কোনো সিরিয়াল থাকবে না, কোনো মানে তোমার ফ্রেন্ডকে তুমি পাশে পেতেও পারো, নাও পেতে পারো। তো মেইন কথা হচ্ছে তোমাদেরকে ওইভাবে করে মানসিক প্রস্তুতি নিতে হবে। তো এটা করার পর তোমাদেরকে হচ্ছে যখন বেডে পাঠানো হবে প্রথমে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে অবশ্যই তোমাদের যে পেশেন্ট আছে তার সাথে তোমাদেরকে প্রথমে একটু পরিচিত হয়ে নিতে হবে। কারণ পরিচিত তুমি যদি আগে থেকে না হয়ে থাকো পেশেন্ট কিন্তু তোমাকে হেল্প করবে না। তো পেশেন্ট তোমাকে হেল্প না করলে তুমি কিন্তু পরীক্ষার হলে ঝামেলায় পড়ে যাবে। তো প্রথমে হচ্ছে তোমাকে পেশেন্টের সাথে একটু মানে ওরিয়েন্টেড থাকতে হবে। ওরিয়েন্টেড হয়ে তোমাকে যেটা করতে হবে, তুমি প্রথমে 10 মিনিট পেশেন্টের পিছনে ব্যয় করবা। প্রথমে পেশেন্টকে গিয়ে একটা সালাম দিবা, তারপরে তুমি হচ্ছে পেশেন্টকে বলবা যে তোমার মানে তোমার আসলে উদ্দেশ্য কি সেটা বলবা যে বাবা বা মা আমি একজন এমবিবিএস পরীক্ষার্থী, আমার আজকের পরীক্ষার পর ইনশাল্লাহ আমি ডাক্তার হয়ে যাব, তো সেই জন্য আপনার সাহায্য আমার খুবই দরকার। আপনার উপর পরীক্ষা করে আজকে আমাকে এভাবে পাশ করতে হবে, সুতরাং আপনি সাহায্য করলে আমি আজকে পাশ করতে পারবো, আপনি আমার জন্য দোয়া করবেন। এই জিনিসগুলো বললে পেশেন্ট খুশি হয়, মনে করে যে না এ আমাকে মানে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করবে। এই জিনিসগুলো বলে তখন হচ্ছে আমাদেরকে মানে প্রথমে একটা শর্ট হিস্ট্রি নিতে হবে। তুমি প্রথমে এটা চিন্তা করবে না যে হচ্ছে আমাকে মানে একটা হিস্ট্রি নিব, হিস্ট্রি নিয়ে আস্তে আস্তে আমি ডায়াগনোসিসে পৌঁছাবো, আমি আস্তে আস্তে লিখতে থাকবো, আস্তে আস্তে ডায়াগনোসিসে পৌঁছাবো। ব্যাপারটা সেরকম করলে আসলে ঝামেলা হয়ে যায়। তোমরা প্রথমেই যেটা করবা, প্রথমে পেশেন্টের 5 মিনিট একটা শর্ট হিস্ট্রি নিয়ে নেবা যে পেশেন্টের মেইন কমপ্লেনগুলো কি সেটা শুনবা, এবং সেটা হিসেবে এবং তার সাথে দরকার হয় তুমি কিছু ছোটখাটো এক্সামিনেশনও করে নিবা। করে নিয়ে তোমার মাথায় থাকবে যে আচ্ছা এই পেশেন্টের ডায়াগনোসিস এইটা হইতে পারে, তুমি তোমার টার্গেটটা আগে সেট করবা। কারণ তুমি যদি সেটা সেট না করো তুমি সরাসরি একটা ডাইলেমায় পড়ে যাবে। সাপোজ তোমাকে পেশেন্ট বললো মানে তুমি হয়তো এই অ্যাপ্রোচে না গিয়ে তুমি দেখলে যে পেশেন্টের জন্ডিস আছে, তখন তুমি একটা জন্ডিসের এত রকম হিস্ট্রি নেওয়া যায়, ঠিক আছে? তো এত রকম হিস্ট্রি নিতে গেলে তুমি কিন্তু পরীক্ষার হলে টাইম পাবা না। সুতরাং তোমাকে হচ্ছে চিন্তা করতে হবে যে শর্টে আমি কিভাবে পেশেন্টটাকে মানে ম্যানেজ করতে পারবো। তুমি জন্ডিসের থেকে অনেক কিছু বের করতে পারো, ভাইরাল হেপাটাইটিস, তারপর হচ্ছে তোমার সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস, কোলেসিস্টাইটিস, তারপর হচ্ছে ড্রাগ রিলেটেড জন্ডিস, ম্যালেরিয়া, অনেক কিছু তুমি করতে পারো। কিন্তু তোমার এত কিছু করতে গেলে তোমার পরীক্ষার হলে মাথা ঠিক থাকবে না। সুতরাং তোমাকে ফার্স্টেই যেটা করতে হবে, তোমাকে একটা টার্গেট ঠিক করতে হবে যে আমার আজকের টার্গেট হচ্ছে যে এই পেশেন্টের একটা শর্ট হিস্ট্রি নিয়ে ছোটখাটো একটা এক্সামিনেশন করে আমাকে বুঝতে হবে যে আমার টার্গেট হচ্ছে এইটা, আমার ডিজিজ হচ্ছে আজকে এইটা।
তো সেই অনুযায়ী তুমি হচ্ছে তারপরে লেখা শুরু করবে। মানে লেখা শুরু করার আগেই তোমাকে 5 মিনিটে একটা শর্ট হিস্ট্রি নিতে হবে এবং তোমার মানে গোলটা ঠিক করতে হবে যে আমার আজকের গোল কি। আমার আজকের গোল হচ্ছে সাপোজ আজকে এই পেশেন্ট, আমাদের হচ্ছে গোল সিএলডি। তোমাকে ওই প্রথম 5 মিনিটে ঠিক করে ফেলতে হবে যে তোমার গোলটা কি হবে। এরপর তুমি হচ্ছে রেট্রোগেটলি আগাবা। তুমি জানো যে সিএলডি, তো সেই ক্ষেত্রে তুমি হিস্ট্রিটা ওই অ্যাঙ্গেলে নিবা যে তোমার পেশেন্টের বললো অ্যাসাইটিস আছে, অ্যাসাইটিসের সাথে সে অনেক কিছু বলতে পারে। তুমি তাহলে ওই জিনিসগুলোকে ডিসকার্ড করতে পারবা। তুমি যদি জানো যে তোমার গোল এইটা, সেই ক্ষেত্রে তুমি পেশেন্টকে সেই অ্যাঙ্গেলে তোমার হিস্ট্রিটা নিয়ে যাবে। সাপোজ পেশেন্ট বললো যে না আমার তো কখনো জন্ডিস হয়নি। এখন তোমার যেহেতু টার্গেট সিএলডি এবং তুমি জানো যে তুমি এই পেশেন্টের হিস্ট্রি থেকে সিএলডি বানাতে পারবা, তো সেই ক্ষেত্রে তোমার যেটা কাজ হবে পেশেন্টকে একটু ম্যানিপুলেট করা যে আপনার তো জন্ডিস হয়েছিল কোনো এক সময়, আপনি হয়েছিল না কোনো এক সময় 5 বছর আগে, এরকম করে একটু পেশেন্টকে ম্যানিপুলেট করতে হবে। এই ম্যানিপুলেশনটা মানে তোমার জন্য ইম্পর্টেন্ট, কারণ হিস্ট্রিটা সুন্দর করতে গেলে অনেক সময় পেশেন্টকে একটু ম্যানিপুলেট করতে হয়। এবং সেটা করার জন্য তোমাকে আগেই তোমার গোলটা ঠিক করতে হবে যে আমার গোল হচ্ছে সিএলডি। তবে গোলটা যেন এমন না হয় যে পেশেন্টের হিস্ট্রির সাথে তোমার গোলের কোনো মিল নেই, এরকম যেন না হয়। তোমার পেশেন্টের হিস্ট্রির সাথে যেন এটা সঙ্গতিপূর্ণ হয়। কিন্তু তোমাকে প্রথমেই সেট করে নিতে হবে যে আমি ডায়াগনোসিসটা এটা করব। তো আজকে আমাদের গোল হচ্ছে সিএলডি এবং হেপাটোসেলুলার কার্সিনোমা। মূলত আমি হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ সিএলডি, অর্থাৎ একটা পেশেন্টের সিএলডি ছিল সেখান থেকে এখন তার হেপাটোসেলুলার কার্সিনোমা হয়েছে, এই অ্যাঙ্গেলে আমি হিস্ট্রিটা এখানে বর্ণনা করব, তার সাথে হালকা পাতলা আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে আমি এতক্ষণ যেটা বলছিলাম যে সাপোজ তুমি পেশেন্টটার পেলা হচ্ছে অ্যাসাইটিস এবং এক্সামিনেশন করে দেখলা যে তার স্প্লিনোমেগালি আছে, পেট ফোলা আছে, সে নিজেও বললো যে আমার পেট ফোলা। সেক্ষেত্রে তোমার গোল হবে এরকম যে আমার এটা পেশেন্টটা সিএলডি হতে পারে, লিম্ফোমা হতে পারে, ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হতে পারে। তো এইটা এই 3টা গোল মাথায় রেখে তুমি হচ্ছে তখন এর সাপেক্ষে কিছু হিস্ট্রি নিবা। তুমি হিস্ট্রি নিবা যে আপনার কি জন্ডিস ছিল। যদি বলে যে হ্যাঁ আমার জন্ডিস ছিল, তাহলে বুঝবা যে আমার আজকে তাহলে কেসটা সিএলডির দিকে নিয়ে যেতে হবে। তো এইভাবে করে এই জিনিসগুলো আসবে। ডিসেমিনেটেড টিবির ক্ষেত্রে তোমাকে ওই সিমটম লাগবে যে তোমার পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে প্রথমে আপনার কোনো কাশির হিস্ট্রি ছিল কিনা, নাইট সোয়েটের হিস্ট্রি ছিল কিনা। এইভাবে করে আসলে আমাদেরকে প্রথমেই ডায়াগনোসিসটা ঠিক করতে হবে। সাপোজ তুমি অ্যাসাইটিসের সাথে হেপাটোমেগালি পাইছো, তো সেই ক্ষেত্রে তোমার সাধারণভাবে সিএলডি জিনিসটা মাথায় আসবে না, কারণ সিএলডিতে সাধারণত হেপাটোমেগালি থাকে না। তো সেই ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে এটাকে আমি সিসিএফ এর দিকে নিয়ে যাব, নাকি হেপাটোমা, নাকি হচ্ছে সেকেন্ডারি কার্সিনোমার দিকে নিয়ে যাব, লিম্ফোমা, ডিসেমিনেটেড টিবি, নাকি পোর্টাল হাইপারটেনশন উইথ সিরোসিস, এগুলোর দিকে নিয়ে যাব। তো এটা হচ্ছে তোমার প্রথম কাজ, হচ্ছে প্রথম 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে তোমার কাজ হচ্ছে এই জিনিসটা করা যে আমার টার্গেটটা কি হবে অ্যাকচুয়ালি। এরপরে তুমি হচ্ছে তোমার খাতায় লেখা শুরু করবা, সেই অ্যাঙ্গেলে হিস্ট্রি নেওয়া শুরু করবা। তো আজকে যেহেতু আমাদের হচ্ছে সিএলডি, সিএলডি তুমি যখন ঠিক করে ফেলবা যে হ্যাঁ এই পেশেন্টটার সিএলডি আছে, প্রথম 5 মিনিটে তুমি যখন ঠিক করে ফেললা, এরপরে হচ্ছে সিএলডি রিলেটেড তোমাকে আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে যে কোন অ্যাঙ্গেলে আমি হিস্ট্রিটা নিব। তো সেটা জানতে গেলে তোমাকে হচ্ছে সিএলডির সাথে কি কি অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংস ডায়াগনোসিসে বলতে হয় সেই জিনিসটা আগেই তোমাকে জানতে হবে। এটা তোমার একটা গোল যে তুমি দেখতেছো যে একটা পেশেন্টের পেট ফুলা, অ্যাসাইটিস আছে, তার সাথে তার আছে হচ্ছে তুমি দেখতেছো এনগর্স পেইন আছে, স্প্লিনোমেগালি আছে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো তুমি তাকে হচ্ছে তখন মানে পোর্টাল হাইপারটেনশন এর সাথে যেন রিলেট হয় সেইভাবে করে তুমি হিস্ট্রিটা নিবা, সেইভাবে তুমি এক্সামিনেশন গুলো করবা। দু একটা ফাইন্ডিংস তুমি হয়তো নাও পেতে পারো। তারপর স্প্লিনোমেগালি তুমি পাচ্ছ, কিন্তু হয়তো দেখতেছো খুব ছোট স্প্লিন, কিন্তু এদিকে দেখতেছো তোমার এনভার্স পেইন আছে। তো তুমি হচ্ছে তখন ডায়াগনোসিসটাকে মানে ওইদিকে ম্যানিপুলেট করবে যে এটা আমি পোর্টাল হাইপারটেনশনের দিকে নিয়ে যাবো। আচ্ছা, তুমি দেখলে যে পেশেন্টটার পেট ফুলা, তার সাথে তার হেমাটোমেসিসের হিস্ট্রি দিচ্ছে সে, বা ম্যালেনার হিস্ট্রি দিচ্ছে, অথবা এরকম বোথ মানে দুটোই আছে এরকম হিস্ট্রি দিচ্ছে। সেক্ষেত্রে তুমি সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন উইথ রাপচার্ড ইসোফেজিয়াল ভেরিসেস এইদিকে ডায়াগনোসিসটা নিয়ে যাওয়ার চেষ্টা করবা, সেইভাবে হিস্ট্রি দিবা। সাপোজ পেশেন্টের পেট ফোলার সাথে সে বললো যে আমার জ্বর আছে, তার সাথে পেট ব্যথা ছিল, অথবা বলতে পারে যে দুইটাই ছিল, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস আছে তার সিএলডির সাথে, তুমি ডায়াগনোসিসটা সেই দিকে নিয়ে যাবে। অথবা তুমি যেহেতু এরকম পেতে পারো যে সিএলডি উইথ পালপেবল লিভার, যেটা একটু আনইউজুয়াল ফাইন্ডিং, বাট পাওয়া যেতে পারে হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ সিএলডি, অর্থাৎ তার সিএলডি ছিল, এখন তার হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করেছে, নিউলি ডায়াগনোসড। তো সেই দিকে যেতে পারে। আজকে আমার মেইন টপিক এটাই, আমি এইটাই ব্যাখ্যা করবো যে হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ সিএলডি। তো তার সাথে আমি বলে দেবো যে সিএলডি হলে কতটুকু বলতে হবে, আর এই জিনিসগুলো থাকলে কতটুকু বলতে হবে, কি বলতে হবে না বলতে হবে এটাও বলে দেবো। তো তাহলে আমার এতক্ষণ বলার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাকে আগে গোলটা সেট করতে হবে যে আমার গোল কি।
এবং গোল সেট করার পর সাপোজ সিএলডি সেট করার পর তোমার মাথায় থাকবে যে হচ্ছে আমি এর সাথে অ্যাসোসিয়েটেড ডায়াগনোসিসের কি কি পয়েন্ট আমি বলবো। এই জিনিসটা সেট করে এরপর তুমি লেখা শুরু করবে। এর আগে লেখা শুরু করবে না, কারণ এর আগে লেখা শুরু করলে তোমার অনেক কাটাকাটি হবে, অনেক ঝামেলা হবে। এই জিনিসটা সেট করে মাথা ঠান্ডা করে এরপর তুমি লেখা শুরু করো। তো আজকে আমি হচ্ছে যে জিনিসটা দেখাচ্ছি, এটা এই এই পরীক্ষাটা আমি দিয়েছিলাম হচ্ছে প্রফের আগে আমার ব্লক ফাইনালের খাতার ছবি এটা। তো ব্লক ফাইনালে আমার হচ্ছে মানে স্যার একটু অন্যরকম ভাবে পরীক্ষা নিয়েছিলেন আমাদেরকে। বলেছিলেন যে তোমাদের আমি কোনো পেশেন্ট দিব না, তোমাদেরকে আমি হচ্ছে একটা মানে ডায়াগনোসিস বলে দেবো। স্যারের অ্যাপ্রোচটাও কিন্তু সেমই ছিল। স্যার বলেছিলেন তোমাদেরকে আমি একটা ডায়াগনোসিস বলে দিব, সেই ডায়াগনোসিস অনুযায়ী তোমরা বই টই ঘেটে একটা মানে হিস্ট্রি নোট করবে, যেন এটা তোমার মাথায় থাকে। হিস্ট্রিটা নোট করাটা ইম্পর্টেন্ট কেন, কারণ পরীক্ষার হলে গিয়ে আমরা অনেক পয়েন্ট বাদ দিয়ে ফেলি। তো এটা যদি আমরা নোট করে রাখি এবং মাথায় কিছুটা সেট করা থাকে যে আমার কোথাও মানে কি বলতে হবে, কিসের পরে কি বলতে হবে, তো এই জিনিসগুলো হচ্ছে মানে তখন আমার অনেক সুবিধা হয়। তো স্যার আমাদের এরকম বলেছিল এবং পরবর্তীতে স্যার মানে স্যারকে আমরা খাতা জমা দেওয়ার পরে স্যার আমাদেরকে ওটা এডিট করে দিয়েছিলেন। তো এখানে আমি অনেক মানে এই আমার ছবিগুলোর মধ্যে অনেক কাটাকাটি থাকবে। কাটাকাটিগুলো আসলে হচ্ছে স্যারের কাটা। মানে এইটা দেখলে তোমরা বুঝতে পারবা যে স্যাররা আসলে কোন জিনিসটা শুনতে চায়, কোন জিনিসটা শুনতে চায় না। তো প্রথমে পার্টিকুলারস অফ দ্য পেশেন্টে তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে নেম, এজ, সেক্স, রিলিজিয়ন, অকুপেশন, ম্যারিটাল স্ট্যাটাস, অ্যাড্রেস, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ অ্যাডমিশন এবং ডেট অফ এক্সামিনেশন। এই জিনিসগুলো তোমরা মানে একটানে লিখে ফেলবা। ওয়ার্ড নং, বেড নং এখানে সাধারণত লেখা লাগে না, কারণ আমরা এটা পরীক্ষার সময় ওয়ার্ড হিসেবে আমরা পরীক্ষা দিই না। আচ্ছা, তো এইখানে তোমাদের একটা জিনিস বলি যেটা সব অনেকেই ভুল করে এবং শুরুতেই স্যারদের মাথা গরম হয়ে যায়, যে রিলিজিয়ন। রিলিজন জিনিসটা অনেকে কিন্তু এখানে মুসলিম লেখে। রিলিজন কিন্তু কখনো মুসলিম না, রিলিজন হবে ইসলাম অথবা হিন্দুইজম অথবা যাই হোক, কিন্তু মানে মুসলিম এই জিনিসটা কখনো রিলিজনের ক্ষেত্রে উল্লেখ করবে না। আচ্ছা, আর ডেট অফ অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে একটা পয়েন্ট তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে মানে কোন রুটে তারা এসেছে, আউটডোরের মাধ্যমে নাকি হচ্ছে ইমার্জেন্সির মাধ্যমে। সিএলডির পেশেন্ট সাধারণত আউটডোরের মাধ্যমে আসে, তো এইভাবে করে আমরা এটা লিখে থাকি। আচ্ছা, এখানে হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেন্টস। এরপর আমরা যে পয়েন্টটা দেখি প্রেজেন্টিং কমপ্লেন্টস। তো প্রেজেন্টিং কমপ্লেন্টস এর মধ্যে এখানে দেখো আমি নোট করেছিলাম হচ্ছে টোটাল 4টা পয়েন্ট দিয়ে, তার কারণ আমি বিভিন্ন বই দেখে সব যা যা পয়েন্ট পাইছিলাম সবগুলো লিখে দিয়েছিলাম। তো স্যার হচ্ছে এই জিনিসগুলো সব কেটে দিয়েছেন। তার মানে কি বোঝা যাচ্ছে যে স্যাররা কিন্তু প্রেজেন্টিং কমপ্লেনে এত কিছু শুনতে চান না, জাস্ট একদম যেটা আমার কার্ডিনাল ফিচার আমার ডায়াগনোসিসের সাথে রিলেটেড। এই জন্য কিন্তু ডায়াগনোসিসটা আগে জানাটা ইম্পর্টেন্ট। তোমার ডায়াগনোসিসের সাথে রিলেটেড একদম কার্ডিনাল যেটা সেটা। এখানে কি তোমার অ্যাসাইটিসের সিএলডির ক্ষেত্রে তোমার কার্ডিনাল ফিচার হচ্ছে সোয়েলিং অফ দ্য অ্যাবডোমেন ফর সাম ডিউরেশন। এই জিনিসটা হচ্ছে মেইন পয়েন্ট, এই জিনিসটা তোমাকে বলতেই হবে। তুমি সিএলডির ক্ষেত্রে প্রেজেন্টিং কমপ্লেন্সে একটা কমপ্লেন লিখলেও তেমন কোনো সমস্যা নেই, তার সাথে তুমি আরেকটা কমপ্লেন মানে লেখা উচিত, সাধারণত 2টা লেখা উচিত। তো এখানে আমি যেটা লিখেছিলাম যে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, সেন্স অফ হেভিনেস, আপার অ্যাবডোমিনাল ফিলিং অফ এ ম্যাস, এটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে। লস অফ অ্যাপেটাইট, উইকনেস, ওয়েট লস, এত কিছু লেখার কোনো দরকার নেই। এগুলো কিন্তু সবই সিএলডির ফিচার, কিন্তু প্রেজেন্টিং কমপ্লেন্টসে এগুলোর কোনোটাই আসবে না, শুধুমাত্র সোয়েলিং অফ দ্য অ্যাবডোমেন ফর 8 মান্থস। আমি এই কাটা অংশগুলো রাখছি তার কারণ হচ্ছে যে ভুল জিনিসটা চোখ দেখলে আমাদের ওইটা বেশি মনে থাকে, সঠিক জিনিস আমাদের মনে থাকে না, ভুল জিনিস বেশি মনে থাকে। তো সেটার জন্য আমি এই জিনিসটা রাখছি যে এই জিনিসগুলো লেখার কোনো দরকার নেই, এই জিনিসগুলো লিখলে স্যাররা বিরক্ত হয়। মেইন জিনিস লিখা হচ্ছে সোয়েলিং অফ দ্য অ্যাবডোমেন ফর কত। আর এক্ষেত্রে যেহেতু আমার পেশেন্টের আমি হেপাটোসেলুলার কার্সিনোমা নিয়ে একটু আলোচনা করছি, তো সেই ক্ষেত্রে আমার দ্বিতীয় প্রেজেন্টিং কমপ্লেন্টস হবে হচ্ছে ওয়েট লস ফর এতদিন, এটা। এবং এই জিনিসটা দেখো যে সোয়েলিংটা কিন্তু ডিউরেশনটা একটু বেশি থাকে, ওয়েট লসের ডিউরেশনটা কম থাকে। তার কারণ হচ্ছে প্রথমে পেশেন্টটার একটা লিভার ডিজিজ হয়, সিএলডি হয়, যার জন্য তার সোয়েলিং হয়। এরপর আস্তে আস্তে সেটা যখন কার্সিনোমার দিকে যায় তখন হচ্ছে সেটার ওয়েট লস হয়। তো সেই ক্ষেত্রে সোয়েলিংটার ডিউরেশন বেশি হবে, ওয়েট লসের ডিউরেশন কম হবে হেপাটোসেলুলার কার্সিনোমার। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে দেখো পয়েন্টটার নাম হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেন্টস। এখানে কিন্তু অনেকে লেখে চিফ কমপ্লেন্ট। চিফ কমপ্লেন্টস জিনিসটা মানে স্যাররা অনেক অনেক সময় পছন্দ করে না। এখানে প্রেজেন্টিং কমপ্লেন্টস বলাটা বেটার, মানে পেশেন্টটা কি নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা একটু বলি, যেটা এই জিনিসটা মানে চেষ্টা করবা যে একটু বুঝাই লিখতে। এটা অথবা তুমি যদি বলো যে স্যালিয়েন্ট ফিচার, এটা একই জিনিস আর কি। এই জিনিসটা একটু বোঝায় লেখার চেষ্টা করবো এবং এই জিনিসটা সবসময় মানে প্রতিটা কেসের ক্ষেত্রে মুখস্থ করবা।
সাইলেন্ট ফিচারটা অথবা প্রেজেন্টিং কমপ্লেন, যে কোনোটাই তুমি তোমরা মুখস্থ রাখবা বা অ্যাটলিস্ট মাথায় রাখবা যেন পরীক্ষার সময় লিখতে সুবিধা হয়। তো আমরা এখানে কিভাবে যাব? অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, হি ওয়াজ রিজনেবলি ওয়েল অ্যাবাউট 8 মান্থস ব্যাক। তুমি দেখো যে 8 মান্থস আগে আমি তার অ্যাসাইটিসের হিস্ট্রি দিয়েছি, তাহলে 8 মান্থস আগে সে ভালো ছিল। Since then, he has been suffering from gradual swelling of his abdomen, which is increased progressively over the last few days. অর্থাৎ তার অ্যাসাইটিসটা প্রথমে 8 মাস আগে আস্তে আস্তে ধরা মানে সে খেয়াল করলো, এরপর আস্তে আস্তে সেটা প্রোগ্রেসিভলি বাড়তে থাকে। এরপর কি বলবো? ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবডোমিনাল পেইন, বাট দেয়ার ইজ ডিসকমফোর্ট অ্যান্ড সেন্স অফ হ্যাপিনেস। অ্যাবডোমিনাল পেইন নাই, এর মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি যে সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসটাকে আমি এক্সক্লুড করে দিলাম এখানে অ্যাসাইটিসের অ্যাসোসিয়েটেড ফিচার হিসেবে। তার সাথে কি বললাম যে ডিসকমফোর্ট অ্যান্ড সেন্স অফ হ্যাপিনেস, এটা সাধারণত থাকেই। অ্যাসাইটিসের একটা পেশেন্ট অনেক পানি জমে থাকে পেটে, তার একটা ডিসকমফোর্ট সেন্স অফ হ্যাপিনেস থাকেই। এইটুকু হচ্ছে মূলত এখানে সিএলডির প্রেজেন্টিং কমপ্লেন। এরপরের যে অংশটা কয়েকটা লাইন, এটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা রিলেটেড। এখানে কি বললাম যে বাট ফর দ্য লাস্ট 25 days হি ইজ কমপ্লেনিং অফ অকেশনাল dull pain in the upper abdomen which is not related with food intake or there is no radiation. তাহলে কি আমি এখানে বললাম যে হেপাটোসেলুলার কার্সিনোমা যেহেতু আমার ফাইনাল ডায়াগনোসিস আজকে, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে তার একটা অকেশনাল ডাল পেইনের হিস্ট্রি দিবে সে, যেহেতু হেপাটোসেলুলার কার্সিনোমাতে একটা আপার অ্যাবডোমিনাল পেইন থাকে প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে। তো এইটার কথা বলার মাধ্যমে আমি আস্তে আস্তে হেপাটোসেলুলার কার্সিনোমার দিকে যাচ্ছি, এবং এটা কিন্তু ডাল পেইন, এটা কিন্তু মানে কোনো সিভিয়ার পেইন না, যেটা হচ্ছে সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের দিকে যায়, ওটা কিন্তু আমি আগে এক্সক্লুড করে দিই। আচ্ছা, তার সাথে হচ্ছে কি যে নট রিলেটেড উইথ ফুড ইনটেক, তার মানে আমি এখানে পেপটিক আলসার ডিজিজটাকে এক্সক্লুড করে দিলাম, এবং নো রেডিয়েশন, এই জিনিসগুলো আসলে পেপটিক আলসার ডিজিজের সাথে যায়, তাহলে এটা আমি এক্সক্লুড করে দিলাম। আচ্ছা, এরপর হি ইজ অলসো এক্সপেরিয়েন্সিং আ মাস ইন দ্য আপার অ্যাবডোমেন হুইচ ইজ পেইনলেস বাট স্লোলি ইনক্রিজিং ইন সাইজ। তার মানে এখানে পেইনলেস ম্যাসের মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি, এটা টিউমারের দিকে যাচ্ছে আস্তে আস্তে, আমি আমি টিউমারের দিকে যেতে চাচ্ছি, এটা এখানে বলতে চাচ্ছি এটা লেখার মাধ্যমে। আর কি যে স্লোলি ইনক্রিজিং ইন সাইজ, তার মানে এটাও আস্তে আস্তে আমার টিউমারের দিকে যাচ্ছে, বিশেষ করে ম্যালিগন্যান্ট টিউমারের দিকে যাচ্ছে। আচ্ছা, এরপর কি ফর দ্য লাস্ট 25 days হি ইজ অলসো কমপ্লেনিং মার্কড লস অফ অ্যাপেটাইট অ্যান্ড উইকনেস, এটা আমার কার্সিনোমার দিকেই যাচ্ছে। দেয়ার ইজ অলসো হিস্ট্রি অফ সিগনিফিক্যান্ট ওয়েট লস অ্যান্ড স্ক্যান্টি মিকচুরেশন, এই জিনিসগুলো কিন্তু কার্সিনোমার দিকে যাচ্ছে, এবং স্ক্যান্টি মিকচুরেশনটা এটা আসলে তোমার হেপাটোরেনাল সিনড্রোমের দিকে আস্তে আস্তে যাচ্ছে। এটা না লিখলেও কোনো সমস্যা নেই, এটা আমি আমার পেশেন্ট মানে আমি নোট মানে বইতে পাইছিলাম দেখে লিখছিলাম, এটা তোমার পেশেন্টের না পাইলে লেখার কোনো দরকার নেই। আচ্ছা, তো সিগনিফিক্যান্ট ওয়েট লস তুমি কখন বলবা? এটা হচ্ছে অনেক জায়গায় দেখবা যে গত 6 মাসে যদি তার 10%-এর বেশি ওয়েট লস হয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় সিগনিফিক্যান্ট ওয়েট লস। আচ্ছা, তো এখানে আরো কি কি আমরা বলবো? এইটুকু এখান থেকে প্রথমে আমি যেটা বললাম যে বাট ফর লাস্ট 25 days, এই জায়গা থেকে আমার এই যে সিগনিফিক্যান্ট ওয়েট লস মিকচুরেশন এই পর্যন্ত হচ্ছে আমার হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে আমার এই জিনিসগুলো যাচ্ছে। এরপরে কিছু অংশ আমি বলবো যেটা হচ্ছে নর্মাল, মানে আমার প্রত্যেকটা সিএলডির পেশেন্টের ক্ষেত্রে আমার এই হিস্ট্রিগুলো নেওয়া লাগবে। তো এইখানে হচ্ছে আমি কিছু জিনিস এক্সক্লুড করার জন্য কিছু পয়েন্ট বলবো, যেমন কি দ্য পেশেন্ট গেভ নো হিস্ট্রি অফ ব্লাড ভমিটিং অ্যান্ড ব্লিডিং পার রেক্টাম। এখানে দেখো, এখানে কিন্তু আমি হেমাটোমেসিস ম্যালানা লিখছিলাম, এটা স্যার কেটে দিয়েছিল, পরে আমি এখানে ব্লাড ভমিটিং এবং ব্লিডিং পার রেক্টাম লিখেছি। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে সবসময় নন মেডিকেল টার্ম ইউজ করতে হবে, যেটা পেশেন্টরা বলে থাকে সেই টার্মটা ইউজ করতে হবে। তো তার যেহেতু কোনো ব্লাড ভমিটিং এবং ব্লিডিং পার রেক্টামের হিস্ট্রি নাই, তাহলে আমি মোটামুটি ইসোফেজিয়াল ভ্যারিসেস বা এই জাতীয় জিনিসগুলো থেকে বা পোর্টাল হাইপারটেনশন, এই জিনিসগুলো হচ্ছে আমি এক্সক্লুড করে দিলাম এখানে। আচ্ছা, অর লস অফ কনসিয়াসনেস, অর্থাৎ এখানে আমি হেপাটিক এনকেফালোপ্যাথিও এক্সক্লুড করে দিলাম যে তার হেপাটিক এনকেফালোপ্যাথি নেই। There is no history of fever, shortness of breath, puffiness of face, joint pain and swelling, etc. তো নো হিস্ট্রি অফ ফিভারের মাধ্যমে কি আমি সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসকে এক্সক্লুড করে দিলাম। শর্টনেস অফ ব্রেথ নাই, এটার মাধ্যমে আমি তোমার সিসিএফ যেটা হচ্ছে তোমার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এই জিনিসটাকে এক্সক্লুড করে দিলাম। পাফিনেস অফ ফেস নাই বলার মাধ্যমে আমি নেফ্রোটিক সিনড্রোমকে এক্সক্লুড করে দিলাম। আচ্ছা, আর জয়েন্ট পেন কেন লিখছি জানি না, এটা সম্ভবত বইতে ছিল। আচ্ছা, আর লেগ সোয়েলিং নাই, এটার মাধ্যমে আমি তোমার সিসিএফ বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর এই জিনিসটাকে এক্সক্লুড করে দিচ্ছি।
আর আলটিমেটলি আমাদের প্রত্যেকটাই মানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস যে লাইন দিয়ে শেষ হয় সেটা হচ্ছে হিজ বাউল অ্যান্ড ব্লাডার হ্যাবিট ইজ নর্মাল। এখানে আমরা এক্সট্রা যেটা বলবো স্লিপ প্যাটার্ন, তার কারণ স্লিপ প্যাটার্নটা হেপাটিক এনকেফালোপ্যাথির সাথে রিলেটেড। তো এটা স্লিপ প্যাটার্ন নর্মাল বলার মাধ্যমে হেপাটিক এনকেফালোপ্যাথি আমি এক্সক্লুড করে দিচ্ছি। আর লাস্ট লাইন হি ইজ নট নর্মোটেনসিভ অ্যান্ড নন ডায়াবেটিক, নন অ্যাজমেটিক এই কথাটা লেখার দরকার নেই। নন নর্মোটেনসিভ আর হচ্ছে নন ডায়াবেটিক এই দুটা লাইন লাস্টে সবারকে লিখতে হবে। এরপর কি হিস্ট্রি অফ পাস্ট ইলনেসটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তার কারণ কি এখানে দেখো যে হি সাফার্ড ফ্রম জন্ডিস 3 ইয়ার্স ব্যাক, যে 3 বছর আগে তার একটা জন্ডিসের হিস্ট্রি ছিল। তার মানে কি যে 3 বছর আগে অ্যাকচুয়ালি সে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এই জাতীয় কোনো ভাইরাস দিয়ে জন্ডিসের একটা হিস্ট্রি দিচ্ছে, এবং যেটা 2 মাস যাবত ছিল। তার মানে এটা কিন্তু অনেকটাই ক্রনিকের দিকেই চলে যাচ্ছিল। এরপরে কি হলো, দেন সাবসাইডেড উইথ টাইম। He took some herbal medication and there was no history of injection, infusion, blood transfusion. তার মানে কি এখানে আমরা তার ট্রিটমেন্ট কি নিয়েছিল সেটা একটু বললাম, যে হার্বাল মেডিকেশনের একটা হিস্ট্রি ছিল তার, এবং তার সাথে এখানে তার কোনো ইনজেকশন, ইনফিউশন এবং ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি নেই। এটা যদি থাকে তাহলে লিখতে হবে, না থাকলে নেই। এটা লেখার কারণ কি, তার কারণ হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি মূলত হচ্ছে ক্রনিক হেপাটাইটিস করে, যেখান থেকে আস্তে আস্তে সিএলডি বা হেপাটোসেলুলার কার্সিনোমা হয়। তো এইগুলো হচ্ছে মূলত আমাদের ব্লাড রুটের মাধ্যমে ছড়ায়। তো সেই ক্ষেত্রে আমাদের ব্লাড ট্রান্সফিউশন, ইনজেকশন, ইনফিউশনের হিস্ট্রিটা এখানে একবারে বলে দিতে হবে, যাতে করে যেন স্যার না বলতে পারে যে তুমি তো এটা হিস্ট্রি না, নয় যে তার এই হেপাটাইটিস বি বা সি যে তুমি বলতেছো যে 3 বছর আগে হয়েছিল, সেইটা কিভাবে হয়েছিল। তো এইটা তুমি এখানে একটু লিখে দিবে। এরপর অ্যাজ ইউজুয়াল তোমার পাস্ট হিস্ট্রির পর আমরা 3টা হিস্ট্রি নেই, একটা হচ্ছে পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি। মনে রাখার উপায় হচ্ছে একটা পার্সন বাস করে হচ্ছে ফ্যামিলিতে, ফ্যামিলি থাকে হচ্ছে একটা সোসাইটিতে। সো প্রথমে পার্সোনাল, এরপর ফ্যামিলি, তারপর সোশিও ইকোনমিক। পার্সোনাল হিস্ট্রিতে কি আমরা এখানে তার স্মোকিং এর হিস্ট্রিটা দিব, কারণ স্মোকিং সাধারণত এই সিএলডি পেশেন্টগুলো আমরা স্মোকিং এর হিস্ট্রি পেয়ে থাকি। তো স্মোকিং আমরা এখানে লিখেছি দ্য পেশেন্ট স্মোকস 20 স্টিক্স পার ডে ফর 25 ইয়ার্স, অর্থাৎ 25 প্যাক ইয়ার। প্যাক ইয়ার জিনিসটা লিখলে স্যাররা খুশি হয়। প্যাক ইয়ারের হিসাব কি, যতগুলো সিগারেট খায় সেটাকে 20 দিয়ে ভাগ করবা, মানে প্রতিদিন যতগুলো সিগারেট খায় সেটাকে 20 দিয়ে ভাগ করবা, করে বছর দিয়ে গুণ করবা। তাহলে এখানে 20টা সিগারেট খায় প্রতিদিন, তাহলে আমি 20কে 20 দিয়ে ভাগ করলে 1, তাকে আমি বছর দিয়ে গুণ করবো, 25 বছর ধরে খায় তাহলে 25, তাহলে 25 প্যাক ইয়ার। তো এই জিনিসটা বলার পর, স্মোকিং এর পর স্বভাবতই আমাদের মাথায় আসে অ্যালকোহলের কথা, যে হি ইজ নট অ্যালকোহলিক, there is no history of intravenous drug abuse, needle sharing or exposure। এখানে তুমি পার্সোনাল হিস্ট্রিতে আরেকবার বলে নিলা যে তার ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজ বা নিডল শেয়ারিং বা সেক্সুয়াল এক্সপোজার এই জাতীয় কোনো হিস্ট্রি নেই, কারণ এই রুটগুলোতে কিন্তু আমাদের হেপাটাইটিস বি বা সি ট্রান্সফার হয়ে থাকে। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিতে কি, ফ্যামিলি হিস্ট্রিতে তুমি অ্যাজ ইউজুয়াল সে ম্যারিড, তার 2টা সন এবং একটা ডটার আছে, এবং নো হিস্ট্রি অফ সাচ ইলনেস ইন হিজ ফ্যামিলি, যে এটা কোনো হেরিডিটারি ডিজিজ না, এটা তুমি এখানে এক্সক্লুড করলাম। এরপর সোশিও ইকোনমিক হিস্ট্রিতে কি, সোশিও ইকোনমিক হিস্ট্রিতে তুমি বলবা যে তার সে কিরকম বাসায় থাকে, যে ব্রিক বিল্ড হাউসে থাকে, এবং কিরকম সোশিও ইকোনমিক কন্ডিশন, লো সোশিও ইকোনমিক কন্ডিশন, এটা একটু বলবা। খাবারের কথা আমাদের স্যার কেটে দিয়েছিল, যদিও বইতে এগুলো থাকে। আচ্ছা, এর সাথে হচ্ছে ড্রিঙ্কস টিউবাল ওয়াটার, এই জিনিসটা বলতে হবে, তার কারণ হচ্ছে হেপাটাইটিসের সাথে পানির একটা রিলেশন থাকে, যদিও সাথে হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই, তারপরেও এখানে একটু বলবা। আর হচ্ছে ইউজেস স্যানিটারি ল্যাট্রিন, এই জিনিসগুলো বলতে। এরপর আমরা কি আসি, যে ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট হিস্ট্রি। তো ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট হিস্ট্রির মধ্যে আমরা বলবো যে হচ্ছে যে তার প্রেজেন্ট ইলনেসের জন্য সে কি কি ড্রাগ নিচ্ছে। সেটা কি, যে হচ্ছে ফর হিজ প্রেজেন্ট ইলনেস হি ওয়াজ ট্রিটেড বাই লোকাল ফিজিশিয়ান বাই ফুসেমাইড, ভিটামিনস, র্যানিটিডিন, বাট নো ইমপ্রুভমেন্ট। এখানে এই জিনিসগুলো সে খাইছিল, সেটা তুমি একটু বলবে। এরপরে তার যেটা আসবে অ্যালার্জি অ্যান্ড ইমিউনাইজেশন হিস্ট্রি। এখানে তুমি বলবে যে দেয়ার ইজ নো নোন অ্যালার্জি টু এনি ফুড অর ড্রাগস অফ দ্য পেশেন্ট, he is not immunized under EPI schedule but only BCG vaccine is given। এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, যেটা নিয়ে স্যাররা অনেক সময় পেঁচায়, যে সাপোজ আমরা লিখলাম যে পেশেন্ট ইজ ইমিউনাইজড আন্ডার এপিআই শিডিউল, বাট ইপিআই হচ্ছে, সাপোজ পেশেন্টের জন্ম হচ্ছে 1960 সালে, তো 1960 সালে কিন্তু ইপিআই ভ্যাকসিনেশন ছিল না, এটা সম্ভবত 1980 সালের পরে চালু হয়। তো সেই ক্ষেত্রে তোমার ওই জিনিসটা একটু ধারণা থাকতে হবে যে ইপিআই কবে থেকে, তুমি যে ইপিআই চোখ বন্ধ করে লিখে দিচ্ছ, ওইটা কিন্তু স্যারের চোখে পড়লে অনেক সময় এটা ঝামেলা হয়। এখানে পেশেন্টের বয়স 60 বছর, তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে ইপিআই শিডিউলের এগেইনস্টে সে ইমিউনাইজড না।
শুধুমাত্র বিসিজি ভ্যাকসিনটা আগে দেওয়া হতো, সেটাই ইমিউনাইজড, এটা বলতে হবে। সাইকিয়াট্রিক হিস্ট্রি, এটা হিস্ট্রির একটা পার্ট, কিন্তু এখানে লেখার কোনো দরকার নেই সিএলডির ক্ষেত্রে, বা কোনো মেডিসিনের কেসের ক্ষেত্রে আসলে লেখার দরকার। আচ্ছা, তো এবার আমরা আসি হচ্ছে জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে প্রথমেই যেটা বলি, আমি পয়েন্ট করে করে 1 2 3 4 5 6 7 8 এভাবে করে লিখছিলাম, তার সবগুলা পয়েন্ট কেটে দিয়েছিল। তার কারণ কি, যে জেনারেল এক্সামিনেশন জিনিসটা মানে একটু কনফিউজিং। কেউ কেউ বলে থাকে এটার 20টা পয়েন্ট, কেউ বলে 25টা পয়েন্ট, কেউ বলে 30টা পয়েন্ট। সো তোমাকে যে স্যার পরীক্ষা নিচ্ছে তিনি কয়টা পয়েন্ট মানে সেটা তুমি জানো না, তো পয়েন্ট লেখার কোনো দরকার নেই, স্যার তোর গুণে দেখবে না। তো তুমি মোটামুটি মানে জেনারেল এক্সামিনেশন যদি তুমি মোটামুটি 1 পাতা না 1.5 পাতার মতো লিখো, তাহলে স্যার বুঝবে যে তুমি অ্যাডিকুয়েট পয়েন্ট লিখছো। এটা চেষ্টা করবা যে দরকার হলে একটু গ্যাপ গ্যাপ দিয়ে হলেও 1.5 পাতা লিখো, 1 পাতা এবং পরের পাতার অর্ধেক পর্যন্ত যেন জেনারেল এক্সামিনেশনটা যায়। এটা আমাদের স্যারই শিখেছিল, যে এই ট্রিক্সটা করলে স্যাররা গুণে দেখে না যে তুমি কয়টা লিখছো। আচ্ছা, তো এখানে তোমার কি, তোমার জেনারেল এক্সামিনেশন পয়েন্টস যা যা একদম ফটোস্থ করে ফেলবা। অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, কোঅপারেশন, ডেকুবিটাস, এবিসিডি। এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্সে যেহেতু পেশেন্টের সিএলডি, তো সেক্ষেত্রে আমরা পেশেন্টের বলবো যে পেশেন্ট ইল লুকিং, এবং পেশেন্টের যদি কার্সিনোমা থাকে সেক্ষেত্রে আমরা, যেহেতু এখানে আছে সেহেতু আমরা এমাসিয়েটেড বলবো, আর হেপাটিক ফেসিসের কথা বলতে পারো। আচ্ছা, এরপর বডি বিল্ড নর্মাল, কোঅপারেশন পেশেন্ট ইজ কোঅপারেটিভ, ডেকুবিটাস অন চয়েস, নিউট্রিশন এভারেজ। আচ্ছা, এখানে একটা জিনিস, যে বডি বিল্ডের সাথে নর্মাল আর নিউট্রিশনের সাথে এভারেজ, বডি বিল্ড এভারেজ এই জিনিসটা কিন্তু ভুল, যদি অনেক বইতে থাকে। আচ্ছা, এরপরের পয়েন্টগুলো কি, এরপরের পয়েন্ট হচ্ছে অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস। এখানে আমরা মাইল্ড অ্যানিমিয়া, মাইল্ড জন্ডিস পাই সাধারণত। ক্লাবিং, কোইলোনাইকিয়া, লিউকোনাইকিয়া, এর মধ্যে কোনোটাই থাকে, লিউকোনাইকিয়া থাকে, বাকি কোনোটা থাকে না। আচ্ছা, পামার ইরাইথেমা থাকতে পারে, এটা থাকলে লিখবা। এরপর হচ্ছে লিম্ফ নোড, থাইরয়েড গ্ল্যান্ড, এই দুটার কোনোটাই পালপেবল থাকে না সাধারণত। এরপর হচ্ছে তোমার নেক ভেইন, স্পাইডার অ্যানজিওমা, এর মধ্যে স্পাইডার অ্যানজিওমা থাকবে চেস্টে। বনি টেন্ডারনেস, গাইনোকোমেস্টিয়া বা গাইনোকোমেশিয়া, এর মধ্যে গাইনোকোমেশিয়া থাকবে। আচ্ছা, স্কিন কালারের মধ্যে তোমরা এখানে বলতে পারো যে জেনারেলাইজড পিগমেন্টেশন অনেক সময় থাকে, জেনারেলাইজড পিগমেন্টেশন সিএলডি পেশেন্টের ক্ষেত্রে থাকে। এবং স্কিন কন্ডিশনের মধ্যে একবার তুমি ডুকুইটনেস কন্ট্রাকচারের কথা বলে দিতে পারো। আচ্ছা, এরপর কি আসবে, হেয়ার ডিস্ট্রিবিউশন। হেয়ার ডিস্ট্রিবিউশন এক্ষেত্রে একটু কম থাকবে সিএলডি পেশেন্টের, তোমরা সবাই জানো। আর ডিহাইড্রেশন, ইডিমা, এর মধ্যে ইডিমাটা থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে। আচ্ছা, এরপর কি কি আমরা হচ্ছে আমার ভাইটালস গুলো দেখি, পালস, বিপি, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, এগুলো অ্যাজ ইউজুয়াল যা থাকে লিখবা। আইভি ক্যানুলা, ইউরিনারি ক্যাথেটার, এই দুটো যদি থাকে এবং তোমরা যদি না লিখো, এটা কিন্তু খুবই নেগেটিভ ইমপ্রেশন। এই দুটো অবশ্যই খেয়াল করবা। ক্যানুলা সাধারণত হসপিটালের যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই থাকে, সুতরাং ক্যানুলার কথাটা লিখতেই হবে। ইউরিনারি ক্যাথেটার ইনসিটু, এটাও অনেক পেশেন্টের ক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে এটা লিখতে হবে। আর এনি আদার ভিজিবল অ্যাবনরমালিটি, এটা যদি কিছু থাকে তুমি ফ্ল্যাপিং, ট্রেমর বা এই জাতীয় কিছু এগুলো লিখতে পারো এখানে, এটা বাধ্যতামূলক কিছু না। আচ্ছা, তো এবার আসি আমি সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের বুঝতেই পারতেছো যে সিএলডির ক্ষেত্রে আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে অ্যাবডোমেন এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। এখানে একটা জিনিস যেটা আমি স্যারের কাছ থেকে শিখেছি, যে আমরা অনেক সময় বলে থাকি অ্যাবডোমেন এক্সামিনেশন, অথবা বলে থাকি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম এক্সামিনেশন। তো ব্যাপারটা আসলে কিন্তু মানে টোটালি হওয়া উচিত অ্যাবডোমেন অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। তার কারণ তুমি যদি খালি অ্যাবডোমেন বলো, সেক্ষেত্রে কিন্তু তুমি যে লিভস, গাম, টিথ এগুলো বলতেছে, এগুলো কিন্তু অ্যাবডোমেনের পার্ট না। আবার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম যদি খালি বলো, তুমি কিন্তু অ্যাবডোমেনের মধ্যে কিডনিও টেস্ট করতেছো, এটা কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের পার্ট না। সো দুইটাই বলতে হবে, অ্যাবডোমেন অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। প্রথমে তুমি লিভস, গাম, টিথ, টাং, ওরাল ক্যাভিটি এই জিনিসগুলোর কথা বলবা। এরপর তুমি অ্যাবডোমেনে চলে আসো। তো অ্যাবডোমেনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি, ইন্সপেকশন। এই পেশেন্টের যেহেতু অ্যাসাইটিস থাকে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে অ্যাবডোমেন ইজ ডিস্টেন্টেড, ফ্ল্যাঙ্কস আর ফুল। ফ্ল্যাঙ্কস আর ফুল এই কথাটা আমরা অনেক সময় মানে অ্যাসাইটিস না থাকা পেশেন্টেরও লিখি, এই জিনিসটা কখনো করবা না। যদি তুমি ডায়াগনোসিসের ক্ষেত্রে মানে অ্যাসাইটিসকে একটা পয়েন্ট নিয়ে আসো, সেই ক্ষেত্রে অবশ্যই ফ্ল্যাঙ্কস ফুল লিখবা, এছাড়া অন্য কোনো কারণে ফ্ল্যাঙ্কস ফুল কখনো লিখবা না, এটা নিয়ে কিন্তু স্যাররা অনেক পেঁচায়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আম্বেলিকাস ইজ ইভার্টেড, সেন্ট্রালি প্লেসড এন্ড ট্রান্সভার্স স্লিট, এটা অ্যাসাইটিসের একটা বৈশিষ্ট্য। এরপর তুমি সুপারফিশিয়াল ভেইনস আর ভিজিবল উইথ নর্মাল ফ্লো অ্যাওয়ে ফ্রম দ্য আম্বেলিকাস। এখানে ভিজিবল ভেইন কিছু থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আম্বেলিকাস থেকে দূরে চলে যাচ্ছে এই জিনিসটা বলবো। তবে আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি, যেহেতু আমরা হেপাটোসেলুলার কার্সিনোমা এবং সিএলডির ক্ষেত্রে যাচ্ছি, যেহেতু আমরা পোর্টাল হাইপারটেনশনে যাচ্ছি না, এই ক্ষেত্রে মানে এই পেশেন্টের ক্ষেত্রে তুমি এটা লিখবা যে সুপারফিশিয়াল ভেইনস আর ভিজিবল, এখানে সুপারফিশিয়াল ভেইনস আর নট ভিজিবল লিখবা সেই ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া আর কি বলবো, স্কিন ইজ পিগমেন্টেড,
এটা হচ্ছে আমাদের ইন্সপেকশনের পয়েন্ট। তাহলে কি স্কিন ডিস্টেন্ডেড, ফ্লাইং সার্কুল, আম্বিলিকাসের কথা বলবা, সুপারফিশিয়াল ভেইন বা সুপারফিশিয়াল কোনো পেরিস্টালসিস কিছু থাকলে সেগুলো বলবা, আর স্কিন কন্ডিশনটা বলতে হবে, হেয়ার ডিস্ট্রিবিউশনের কথাও বলতে পারো। আচ্ছা, পালপেশন কি? এক্ষেত্রে আমাদের আজকের পেশেন্টের গোল যেহেতু হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ সিএলডি, তো সেই ক্ষেত্রে আমাদের হেপাটোসেলুলার কার্সিনোমারটা প্রমাণ করতে গেলে আমাকে লিভার পালপেবল এটা বলতে হবে। তো লিভার পালপেবলের আমি কি পাবো? লিভার পালপেবলের ফাইন্ডিংস গুলো আমরা এভাবে বলবো যে লিভার ইজ পালপেবল 5 সেন্টিমিটার ফ্রম দ্য রাইট কোস্টাল মার্জিন ইন দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন। নন টেন্ডার, যেহেতু এখানে টিউমার সেহেতু নন টেন্ডার। হার্ড এন্ড কনসিস্টেন্সি, এটাও টিউমারের দিকে যাচ্ছে। সারফেসেস নোডুলার অ্যান্ড ইরেগুলার, এটাও টিউমারের দিকে। মার্জিন ইজ ইরেগুলার, এটাও টিউমারের দিকে। দেয়ার ইজ এ হার্ড নোডুলার ম্যাস অফ 3 into 3 সেন্টিমিটার অন দ্য রাইট লোব। মানে তুমি বলতে চাচ্ছ যে তার হেপাটোমেগালিও আছে এবং রাইট লোবে একটা তুমি আলাদা করে নোডুলার ম্যাসও পাচ্ছ, যেটা আরো ভালোভাবে টিউমারের দিকে যাচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটা বলার পর তুমি এখানে বলবা যে হেপাটিক ব্রুই ইজ অডিবল ওভার দ্য ম্যাস। যদি তুমি পাও সেক্ষেত্রে এখানে বলে দিবা হেপাটিক ব্রুই ইজ অডিবল, আর না পেলেও লিখবা হেপাটিক ব্রুই ইজ নট অডিবল ওভার দ্য ম্যাস। এবং আরেকটা লাইন কি, যে আপার বর্ডার অফ দ্য লিভার টার্লেস ইজ অন রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এখন এখানে অনেকের মনে প্রশ্ন আসতেছে যে পালপেশনের মধ্যে আমরা হেপাটিক ব্রুই কেন বলতেছি, আর আপার বর্ডার অফ দ্য লিভার টার্লেস যেটা পারকাশনের মাধ্যমে করা হয় সেটা কেন বলতেছি? এটা অ্যাকচুয়ালি অস্কালটেশনের পার্ট, এটা অ্যাকচুয়ালি পারকাশনের পার্ট। কিন্তু তুমি যদি একটা লিভার এনলার্জ পেয়ে যাও, অলরেডি তুমি দেখতেছো যে লিভার এনলার্জ, সেই ক্ষেত্রে এই দুটো তুমি পালপেশনের মধ্যে একবার লিখে ফেলবা। যদি তুমি দেখো যে হচ্ছে না আমার হেপাটোমেগালি নাই, আমার এই জিনিসগুলো নাই, সেই ক্ষেত্রে তুমি এটা অস্কালটেশন লিখতে পারো, পারকাশন লিখতে পারো, এবং ওখানে লেখাটাই যুক্তিযুক্ত। কিন্তু তুমি যদি দেখো যে না আমার লিভার অলরেডি পালপেবল, সেই ক্ষেত্রে তুমি এর সাথে মানে সঙ্গতিপূর্ণ যে দুটো ফাইন্ডিংস এই দুটো একবারে লিখে ফেলবা। তো এখানে একটা ব্যাপার কি, যে রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে যে আমরা আপার বর্ডার অফ দ্য লিভার টালনেস দেখি, এটার কারণ কি? তার কারণ অনেক সময় কিন্তু যে লিভার তোমার মানে বড় হয় না সাইজে, কিন্তু তার অ্যাকচুয়াল পজিশন থেকে নিচে নেমে আসে লিভারের সাপোর্টগুলো কমে যাওয়ার জন্য বা বিভিন্ন কারণে হতে পারে। তো সেইটাই হচ্ছে মানে তখন আমরা হচ্ছে যেটা দেখি যে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস তখন ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে না, তখন এটা মানে অ্যাকচুয়ালি লিভারটাই নিচে নেমে যাচ্ছে। তো লিভারের আপার বর্ডার যদি ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, সেই ক্ষেত্রে আমরা বুঝি যে লিভারের আপার বর্ডার ঠিকই আছে কিন্তু নিচের দিকে লিভারটা বড়। আচ্ছা, তো এখানে এরপর আমাদের ফাইন্ডিংস, স্প্লিন ইজ নট পালপেবল, যেহেতু আমি এখানে টোটাল হাইপারটেনশনের দিকে যাচ্ছি না, স্প্লিন পালপেবল না। এরপর কিডনিস আর নট পালপেবল, ফ্লুইড থ্রিল অ্যাবসেন্ট, টেস্টিস অ্যাট্রফি। এখানে কিন্তু তোমরা অনেকেই যে ভুলটা করে থাকো যে অ্যাসাইটিসের দুইটা এক্সামিনেশন শিফটিং ডালনেস এবং ফ্লুইড থ্রিল, এই দুটো যেহেতু দুইটাই অ্যাসাইটিসের, দুইটাই পারকাশনে লিখে ফেলো, কিন্তু দুইটা কিন্তু পারকাশনের না। ফ্লুইড থ্রিলটা হচ্ছে তোমার পালপেশনের পার্ট, আর শিফটিং ডালনেস হচ্ছে পারকাশনের পার্ট। আচ্ছা, আর এই জিনিসটা অবশ্যই এখানে তোমার পালপেশনের মধ্যে টেস্টিসের কথাটা অবশ্যই বলতে হবে সিএলডির ক্ষেত্রে, এটা না বললে মানে টিচার তোমাকে যে কোনো কিছু করে ফেলতে পারে। টেস্টিস অ্যাট্রোফিড এই জিনিসটা বলতেই হবে। আচ্ছা, এরপরে কি পারকাশন। পারকাশনে আমরা যেহেতু এখানে অ্যাসাইটিস পাচ্ছি, তাহলে শিফটিং ডালনেস আমরা প্রেজেন্ট পাবো এই জিনিসটা। আর এখানে দেখো আমি লিখেছিলাম আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস, যেটা সার্কিটে দিয়েছে, তার কারণ এই জিনিসটা যেহেতু আমি লিভার পালপেবলই পেয়েছি তাহলে এটা এখানে লিখতে হবে, যদি পালপেবল না পেতাম তাহলে এটা এখানে লিখতে হবে। আচ্ছা, এরপর অস্কালটেশন। অস্কালটেশন আমরা বলবো যে বাউল সাউন্ড ইজ নরমাল, শুধু নরমাল লেখা যাবে না, বাউল সাউন্ড ইজ নরমাল এটা লিখতে হবে। আর কি হেপাটিক ব্রুইর কথা আমি এখানে লিখেছিলাম বাট স্যার দিয়েছে, তার কারণ কি আমি এখানে হেপাটোমেগালি পাচ্ছি। তো হেপাটোমেগালি পেলে আমার হেপাটিক ব্রুই অবশ্যই ওইখানে লিখে ফেলতে হবে, অস্কালটেশনে লেখা যাবে না। যদি না পেতাম তাহলে অস্কালটেশনের এখানে লিখতে হতো। আচ্ছা, তো সিএলডির ক্ষেত্রে আমরা এর পরেই মানে অ্যাবডোমেনের পরেই আমরা যে এক্সামিনেশনটা লিখবো সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম এক্সামিনেশন। তার কারণ সিএলডির সাথে মূলত আমাদের হেপাটিক এনকেফালোপ্যাথির একটা রিলেশন আছে, যেটা নার্ভাস সিস্টেম এক্সামিনেশনের পার্ট। তো এখানে কি আমরা কি পয়েন্ট পাবো? নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে টোটাল 12টা পয়েন্ট। এই 12টা পয়েন্ট সবাই মনে রাখবা, বিভিন্ন বইতে অনেক মানে বিভিন্ন রকম পয়েন্ট আছে, কিন্তু এই 12টা বললে তোমার সবগুলো বই মোটামুটি কাভার হয়। তো প্রথমে কি হায়ার সাইকিক ফাংশন, সেটা তুমি নরমাল ফাইন্ডিংস। এই জিনিসটা আমরা সাধারণত টেস্ট করি না, টেস্ট করার দরকার হয় না, স্যাররাও ধরে না সাধারণত। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভে আমরা লিখতে পারি নো অ্যাবনর্মালিটি অথবা ইনট্যাক্ট। সাইন্স অফ মেনিনজাল ইরিটেশন অ্যাবসেন্ট।
মোটর সিস্টেম নর্মাল বা ইনট্যাক্ট, রিফ্লেক্স নর্মাল, ক্লোনাস অ্যাবসেন্ট, সেন্সরি সিস্টেম নর্মাল বা ইনট্যাক্ট, সেরেবেলার সাইন্স অ্যাবসেন্ট, রম্বার্গিজম অ্যাবসেন্ট, টেস্ট ফর প্রক্সিমাল মায়োপ্যাথি যেটা হচ্ছে গাওয়ার সাইন, আমরা পেশেন্টকে বসতে মানে টয়লেটে আমরা যেভাবে বসি স্কোয়াটিং পজিশন সেইভাবে বসে আমরা পেশেন্টকে উঠতে বলি, এটা হচ্ছে তোমার টেস্ট ফর প্রক্সিমাল মায়োপ্যাথি, এই জিনিসটা তোমরা এখানে বলবা, এটা এখানে নর্মালি থাকবে। এরপরে স্পাইনে কোনো অ্যাবনরমালিটি আছে কিনা সেটা একটু স্পাইনের উপর হাত দিয়ে দেখতে হবে। আর লাস্টলি গেট নর্মাল। আচ্ছা, এরপর আমরা বাকি যে সিস্টেমগুলো পাই এই সিস্টেমগুলো আমরা কিন্তু বেশিরভাগ সময়ই লিখি যে মানে এইভাবে লিখে দিই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, মাসকুলার সিস্টেম সবগুলো একবারে লিখে নো অ্যাবনরমালিটি ডিটেক্টেড, এইভাবে লিখলে অনেক সময় স্যাররা বিরক্ত হয় বা বলে যে তুমি তো এক্সামিনেশন করো নি। আসলে এক্সামিনেশন কেই করি না বা কেই করা সম্ভব না, কিন্তু এইভাবে লিখলে মানে স্যাররা অনেক সময় মাইন্ড করে। তো সেটা আমরা কিভাবে লিখবো? সবচেয়ে ভালো হয় যদি ডিটেলস লেখা যায়, কিন্তু ডিটেলস লেখা সম্ভব না, এত সময় পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা কি করব? সাপোজ কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন, সেক্ষেত্রে আমরা জাস্ট 4টা পয়েন্ট ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন 4টা লিখে এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নো অ্যাবনরমালিটি ডিটেক্টেড বা নর্মাল যাই হোক এরকম কিছু একটা লিখবা। নো অ্যাবনরমালিটি ডিটেক্টেড এটা লেখাটাই সেফ। আচ্ছা, তো এরপর আমি আসছি যেটা সেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার। তো স্যালিয়েন্ট ফিচারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি এখানে স্লাইডটা অনেক ক্লামজি হয়ে গিয়েছে আমি বুঝতে পারছি, এটা অ্যাকচুয়ালি তোমাদের দেখার জন্য দেইনি, এটা আমি নিজে পড়ার জন্য দিছি। তোমরা একটু শোনো আমার কথাটা, তাহলেই হবে যে সাইলেন্ট ফিচারটা কিভাবে লিখতে হবে বা স্যাররা কিভাবে শুনতে চায়। তো এটা পড়তে যাওয়ার দরকার নেই, পড়া সম্ভব না, তোমরা দেখো জাস্ট। তো প্রথমে কি সাইলেন্ট ফিচার, তোমাকে সাপোজ স্যার এসে বললো যে সাইলেন্ট ফিচার বলো, বা তোমার যদি স্যার স্পেসিফিক বলে দেয় যে তোমার হিস্ট্রি বলো, সেই ক্ষেত্রে শুরু থেকে শুরু করতে হয়। আর তা না হলে যদি বলে যে তোমার কেস বলো বা তোমার সাইলেন্ট ফিচার বলো, সেক্ষেত্রে সাইলেন্ট ফিচার বলতে হয়। সেটা কিভাবে বলবো? মিস্টার আব্দুর রহিম, normotensive, non-diabetic, 60 years of age, male, Muslim, married, farmer, hailing from Omuk, admitted to DMCH on এত through outdoor with the complaints of। এই জিনিসটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এই পয়েন্টগুলো আমি প্রথমে বলবো। প্রথমে নাম, তারপরে একবারে তুমি নর্মোটেন্সিভ, নন ডায়াবেটিক এই দুটা পয়েন্ট বলবা। তারপরে হচ্ছে তোমার তার বয়স কত সেটা বলবা, সে মেল না ফিমেল সেটা বলবা, সে মুসলিম বা কি সেটা বলবা, ম্যারিড না আনম্যারিড সেই জিনিসটা বলবা। তারপরে হচ্ছে তার অকুপেশনটা বলবা, যে সে ফার্মার বা কি সেই জিনিসটা বলবা। এরপরে হচ্ছে তুমি সে কোথা থেকে আসছে সেই জিনিসটা বলবা। তারপরে সে কোন হাসপাতালে আসছে সেটা বলবা, কবে আসছে সেটা বলবা, কিসের মারফত আসছে সেটা, আউটডোর নাকি ইমার্জেন্সি এটা বলবা। এরপরে হচ্ছে উইথ দ্য কমপ্লেন্স অফ সোয়েলিং অফ দ্য অ্যাবডোমেন ফর 8 months and weight loss for 5 months। এরপর অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট হি ওয়াজ রিজনেবলি ওয়েল অ্যাবাউট 8 months ব্যাক। এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে দ্বিমত আছে, অনেক স্যার বলে যে এটা বলার দরকার নেই, অনেক স্যার বলে যেটা বলবা। তো এটা তুমি তোমার যে স্যার বসবে তার ব্যাপারটা তোমরা আগে জেনে নিবা যে সে কোনটা পছন্দ করে। তো আমি এখানে যেভাবে লিখেছি যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট he was reasonably well about 8 months back. Since then, he has been suffering from gradual swelling in his abdomen, which is increased progressively over the last few days. It is not associated with abdominal pain, but there is discomfort and sense of heaviness. But for the last 25 days, he is complaining of associated occasional pain on the upper abdomen, which is not related with food intake or there is no radiation. আমি এটা আগে বলেছিলাম যে এখানে তোমরা অনেক কিছু এক্সক্লুড করছো, অনেক কিছু ইনক্লুড করছো, আমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের সময় বলেছিলাম। তো এই জিনিসটা এই জায়গায় একইভাবে লিখবা। আচ্ছা, এরপর কি, হি ইজ অলসো এক্সপেরিয়েন্সিং আ মাস ইন দ্য আপার অ্যাবডোমেন হুইচ ইজ পেইনলেস বাট স্লোলি ইনক্রিজিং ইন সাইজ ফর দ্য লাস্ট 25 days। হি ইজ অলসো কমপ্লেনিং মার্কড অ্যানোরেক্সিয়া অ্যান্ড উইকনেস। খেয়াল করো, মার্কড লস অফ অ্যাপেটাইট লিখেছিলাম, বাট ইট শুড বি অ্যানোরেক্সিয়া। তার কারণ কি, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের ক্ষেত্রে আমরা কিন্তু মেডিকেল টার্ম ইউজ করি না, বাট স্যালিয়েন্ট ফিচারে আমরা সমস্ত মেডিকেল টার্ম ইউজ করতে পারি। এখানে লস অফ অ্যাপেটাইট বলা যাবে না, এখানে বলতে হবে অ্যানোরেক্সিয়া অ্যান্ড উইকনেস। দেয়ার ইজ অলসো হিস্ট্রি অফ সিগনিফিকেন্ট ওয়েট লস অ্যান্ড অলিগিউরিয়া। আমরা ওখানে বলেছিলাম স্ক্যান্টি মিকচুরেশন, এখানে বলবো অলিগিউরিয়া। দ্য পেশেন্ট গেভ নো হিস্ট্রি অফ হেমাটেমেসিস ম্যালেনা। এখানে ব্লাড ভমিটিং বলা যাবে না, হেমাটেমেসিস বলতে হবে। তারপরে হচ্ছে ম্যালেনা বলতে হবে, ডেফিকেশনের সাথে ব্লাড যায় এরকম কোনো কথা এখানে বলা যাবে না। একটা জিনিস ম্যালেনা বানানটা এটা সবাই খুব
মানে স্যারদের খুব পছন্দ, মেলানা বানানো আমরা সবাই ভুল করি। মেলানা বানানো হচ্ছে MELAENA, মেলাইনা, মানে উচ্চারণ যদি আমরা এভাবে করি। আচ্ছা, he has no history of hematemesis melena or loss of consciousness. There is no history of fever, dyspnea, puffiness of face, joint pain, leg swelling, etc. His bowel and bladder habit and sleep pattern is normal. The patient suffered from jaundice 3 years back. এখানে তুমি past history এর মধ্যে যে পজিটিভ ফাইন্ডিংস পাইছো সেটা লিখবা, যে the patient suffered from jaundice 3 years back that lasted for about 2 months and then subsided. He is a smoker and smokes 25 pack year but not alcoholic. No history of IV drug abuse, needle sharing, injection, infusion, blood transfusion or exposure. তুমি এখানে একবারে মানে যেভাবে যেভাবে আমাদের হেপাটাইটিস বি সি আসতে পারে বডিতে সেগুলো সব বলে দিচ্ছে। যে স্মোকিং এর কথা বলতেছো, স্মোকিং এর সাথে রিলেশনের কথা বলতেছো, এরপর অ্যালকোহলের কথা বলতেছো এবং নট অ্যালকোহলিকের মাধ্যমে তুমি বলতেছো যে এটা অ্যালকোহলিক লিভার ডিজিজ না। নো হিস্ট্রি অফ আইভি ড্রাগ অ্যাবিউজ, নিডল শেয়ারিং, ইনজেকশন, ইনফিউশন, এগুলোর মাধ্যমে তুমি সব বলে দিচ্ছ যেটা ব্লাডের মাধ্যমে সে কোনো হিস্ট্রি দিচ্ছে না। তো ফর হিজ প্রেজেন্ট ইলনেস হি ওয়াজ ট্রিটেড বাই হিজ লোকাল ফিজিশিয়ান বাট নো ইমপ্রুভমেন্ট অকার্ড। এরপর তুমি এক্সামিনেশনের কিছু ফাইন্ডিং বলো, যে অন জেনারেল এক্সামিনেশন দ্য পেশেন্ট ইজ ইল লুকিং, এমাশিয়েটেড, মানে এখানে তুমি অনলি পজিটিভ ফাইন্ডিংস গুলো বলবা, যে ইল লুকিং, এমাশিয়েটেড, হেপাটিক ফেস ইজ প্রেজেন্ট, মাইল্ডলি অ্যানিমিক, মাইল্ডলি ইকটেরিক, এখানে জন্ডিসের তোমার মেডিকেল টার্ম হচ্ছে ইকটেরিক, লিউকোনাইকিয়া, পামার ইরাইদেমা, লুব্রিটেন্স কন্ট্রাকচার, স্পাইডার অ্যানজিওমা, গাইনোকোমেশিয়া, ইডিমা ইজ প্রেজেন্ট। There is generalized pigmentation, hair distribution is diminished, no flapping tremor, pulse এত, BP এত, respiratory rate এত, temperature এত, IV cannula and urinary catheter in situ present. এরপর তুমি abdomen and GIT examination মধ্যে আসো। On examination of abdomen and GIT on inspection, abdomen is distended, flanks are full, umbilicus is everted and transverse slit, superficial vein is visible with normal flow. মানে এখানে তুমি জিনিসটা প্রথমে হিস্ট্রির পয়েন্ট বলতেছো, ফার্স্ট হিস্ট্রিতে তুমি যেগুলো পজিটিভ ফাইন্ডিংস পাইছো সেটা বললা, অন্যান্য তোমার পার্সোনাল হিস্ট্রি, তারপর হচ্ছে সোশিওইকোনমিক হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এই জিনিসগুলোতে তুমি যে পজিটিভ ফাইন্ডিংস পাইলা সেগুলো বললা। এরপর তুমি এক্সামিনেশন ফাইন্ডিংসে পজিটিভ কী কী পাচ্ছ সেগুলো বলতে। জেনারেল এক্সামিনেশন বললা, অ্যাবডোমেন অ্যান্ড জিআইটি বললা, এর মধ্যে প্রথমে ইন্সপেকশন বললা, এরপর অন পালপেশন। অন পালপেশন এরপর তুমি লিভারের ওই যে বর্ণনাটা বলেছিলে সেই বর্ণনাটা দিলা, যে লিভার ইজ পালপেবল 5 সেন্টিমিটার ফ্রম দ্য রাইট কোস্টাল মার্জিন ইন দ্য মিড ক্লাভিকুলার লাইন, নন টেন্ডার, হার্ড কনসিস্টেন্সি, সারফেস ইজ নোডুলার অ্যান্ড ইরেগুলার, মার্জিন ইজ ইরেগুলার। There is a hard nodule of 3 to 3 centimeter on the right lobe. Upper border of the liver dullness is on right fifth intercostal space. Hepatic blue is audible. No other organomegaly is present. Testis is atrophied. On percussion, shifting dullness present. Nervous system, respiratory system, and CVS examination reveals no abnormality. এখানে তুমি এক লাইনে লিখে দিলা এই জিনিসটা। এরপরে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে প্রফেশনাল ডায়াগনোসিস। প্রফেশনাল ডায়াগনোসিস আমাদের এই পেশেন্টের ফাইন্ডিংস অনুযায়ী হবে হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ ক্রনিক লিভার ডিজিজ। এখানে কিন্তু তুমি শর্টে HCC অন টপ অফ CLD এভাবে লিখবে না, পুরা ডিটেলসে লিখতে হবে যে হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ CLD, মানে তার CLD ছিল এরপর হেপাটোসেলুলার কার্সিনোমা হয়েছে। তো এই স্পেসিফিক প্রফেশনাল ডায়াগনোসিসের ক্ষেত্রে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে, যে প্রাইমারি কার্সিনোমা আমি যেহেতু বলছি হেপাটোসেলুলার কার্সিনোমা, তো এই ক্ষেত্রে ডিফারেন্সিয়াল অবশ্যই সেকেন্ডারি ডিপোজিটার। এরপর আসবে হাইড্রেটেড সিস্ট আর পলিসিস্টিক লিভার, এই জিনিসগুলো এখানে আসবে। বইতে ম্যাক্রোনোডিউলার সিরোসিস আছে, এটা বলার দরকার নেই, এই তিনটা বলবো। যদি আমার হেপাটোসেলুলার কার্সিনোমা না থাকতো, শুধু CLD থাকতো, সেই ক্ষেত্রে আমার কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এগুলো হতো না। সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে হচ্ছে অ্যাসাইটিস রিলেটেড, যেমন আমার CCF বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর আর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, এই দুটো বললেই না সেই ক্ষেত্রে। আচ্ছা, তো এবার আমি একতালে একটু ইনভেস্টিগেশনের ট্রিটমেন্টটা বলে নিচ্ছি, যে তুমি ইনভেস্টিগেশন কি কি করবা। এটা মূলত হচ্ছে আমাদের, মানে তুমি যদি এটা লিখো পরীক্ষার খাতায় এটা তোমার জন্য পজিটিভ, যদি সময়ের অভাবে লিখতে না পারো সমস্যা নেই। তো এখানে কি ইনভেস্টিগেশন আমরা আল্ট্রাসাউন্ডের মধ্যে আপার অ্যাবডোমেন যদি করি তাহলে ফিলিং ডিফেক্ট পাবো। ফিলিং ডিফেক্ট মানে কিছু কিছু জায়গায় আমি দেখবো যে মানে সাদা, কিছু কিছু জায়গায় কালো, ফিলিং ডিফেক্ট। আলফা ফিটোপ্রোটিন যদি আমরা করি, এটা হচ্ছে ইনক্রিজ উইথ সাইজ অফ দ্য টিউমার, টিউমারের সাইজ যত বড় হবে আলফা ফিটোপ্রোটিন তত বেশি হয়। কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন, এটা আমরা সেকেন্ডারি টিউমারের ক্ষেত্রে পজিটিভ পাই, কিন্তু এখানে নেগেটিভ পাবো। সিটি স্ক্যান এন্ড MRI অফ দ্য অ্যাবডোমেন করবো, তারপর হচ্ছে প্লেন এক্সরে অফ দ্য অ্যাবডোমেন করবো ক্যালসিফিকেশন দেখার জন্য,
লিভার বায়োপসি আন্ডার আল্ট্রাসোনোগ্রাম এটা হচ্ছে কনফার্মেটরি ফর তোমার হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে। আর ভাইরাল মার্কার হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর ক্ষেত্রে এর জন্য আমরা করে থাকি। আর ট্রিটমেন্ট এক্ষেত্রে কি দিব? অ্যাজ দ্য পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ সিওসিস, সো রিসেকশন মে বি ডান উইথ স্মল টিউমার অ্যান্ড গুড লিভার ফাংশন। যদি তুমি দেখো যে ছোট একটা টিউমার আছে, লিভার ফাংশন ভালো, সেক্ষেত্রে তুমি ওই জাস্ট রিসেকশন করে দিতে পারো যে অংশটুকু তোমার ডিজিজ সেই অংশ। এছাড়া কি লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারো, কেমোথেরাপি দিতে পারো ডক্সিরোবিসিন দিয়ে। আর এরপর আলটিমেটলি ফলো আপ। এই পয়েন্ট পর্যন্ত তুমি যদি লিখতে পারো এটা তোমার জন্য খুবই প্লাস পয়েন্ট। আচ্ছা, তো এরপরে আমাদের যেটা কথা যে প্রফেশনাল ডায়াগনোসিস রিলেটেড, যে আমি তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম যে গোল ঠিক করতে হবে। তো এই জিনিসটা তোমাদের এখানে আমি আরেকবার একটু বলি যে শুধু অ্যাসাইটিস থাকলে সিএলডি, যদি অ্যাসাইটিসের সাথে এনগর্সড ভেইন, স্প্লিনোমেগালি অথবা দুইটাই থাকে সেক্ষেত্রে বলবা সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন। যদি তুমি অ্যাসাইটিসের সাথে হেমাটেমেসিস, ম্যালেনা অথবা দুইটাই পাও সেক্ষেত্রে বলবা সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন উইথ রাপচার্ড ইসোফেজিয়াল ভেরিসিস। যদি তুমি অ্যাসাইটিসের সাথে ফিভার বা অ্যাবডোমিনাল পেইন বা দুইটাই পাও সেক্ষেত্রে বলবা সিএলডি উইথ সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। আর আমাদের এই কেসটা যেটা আমরা সিএলডি উইথ পালপেবল লিভার পেয়েছি সেক্ষেত্রে আমরা বলবো হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ সিএলডি। এটা কিন্তু পুরোটা লিখতে হবে, আমি কিন্তু এখানে শর্টে লিখছি। আচ্ছা, তো এইগুলো যখন তুমি বলবা তখনই তোমাকে স্যার, সাপোজ তুমি বললা যে হচ্ছে সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, তোমাকে সাথে সাথে স্যার প্রশ্ন করবে যে হোয়াট আর দ্য সাইন্স অফ পোর্টাল হাইপারটেনশন। তো পোর্টাল হাইপারটেনশনের সাইন ওইটাই আমি ওখানে প্লাস প্লাস দিয়ে যেগুলো বলছি ওই জিনিসগুলো, যে তোমার মনে রাখার জন্য এটা নিমোনিক হচ্ছে সি, সেটা কি স্প্লিনোমেগালি, ই দিয়ে হচ্ছে এনগর্স ভেইন। এনগর্স ভেইন আমরা অ্যাবডোমেনের উপর পেতে পারি। তো অ্যাবডোমেনের উপর এখানে একটা জিনিস এখানে আছে, যদিও এক্সামিনেশন ফাইন্ডিংস বা এক্সামিনেশন করা এটা আমার ক্লাসের স্কোপের বাইরে, তারপর আমি এখানে একটু একটা জিনিস বলি যে আম্বেলিকাসের উপরে তুমি যদি কোনো এনগর্স ভেইন পাও সেটার ডিরেকশন হবে, মানে ডিরেকশন অফ ফ্লো হবে আপওয়ার্ডস, মানে ব্লাড ফ্লো হবে উপরের দিকে। বিলো দ্য আম্বেলিকাস যদি তুমি পাও সেটা হবে নিচের দিকে। ক্যাপুট মেডুসা, ক্যাপুট মেডুসা হচ্ছে আম্বেলিকাসের চারিদিক থেকে মাকড়সার জালের মতো করে অনেক ভেসেল অনেক সময় পাওয়া যেতে পারে। তো সেটাও কিন্তু তোমার অ্যারাউন্ড দ্য আম্বেলিকাস। অ্যারাউন্ড দ্য আম্বেলিকাস মানেই কিন্তু একই জিনিস, যে উপরের দিকে হচ্ছে তোমার মানে আম্বেলিকাসের উপরে তুমি যদি ভেসেল পাও সেটা ফ্লো হবে উপরে, আম্বেলিকাসের নিচে যদি তুমি ভেসেল পাও সেটা ফ্লো হবে নিচে, মানে অ্যাওয়ে ফ্রম দ্য আম্বেলিকাস। এটা আর কি বলতে পারি। এটা আমি যদি বলি তোমাদেরকে একটু, যে সাপোজ এটা একটা কলম আমার হাতে, এটা সাপোজ একটা ভেসেল তুমি পাইছো। তো এই ভেসেলটা তুমি হচ্ছে যেটা করবা যে সাপোজ এই ভেসেলটার ক্ষেত্রে তুমি এই একটা আঙ্গুল দিচ্ছ আর এই একটা আঙ্গুল, এই দুটো আঙ্গুল তুমি ভেসেলের উপর দিবা, দিয়ে মানে মিল্কিং অ্যাকশন আর কি, এইভাবে করে তুমি দুই পাশে সরায় নিবা আঙ্গুল দুটা, মানে মাঝখানের ভেসেলের পোর্শনটা থেকে ব্লাড গুলোকে দুই পাশে সরায় নিবা। দুই পাশে সরায় নিলে যেটা হবে, তুমি মানে ব্লাড গুলো সরায় নিলে ব্লাড গুলো উপরে আর নিচে জমবে। এরপরে তুমি উপরের আঙ্গুলটা ছেড়ে দিবা। উপরের আঙ্গুল ছেড়ে দিলে যদি উপর থেকে ব্লাড এসে নিচে ফিল আপ হয়ে যায় তাহলে বুঝবা যে ফ্লো ডাউনওয়ার্ডস। আর যদি তা না হয় তাহলে তুমি আবার এখানে ধরে নিচের আঙ্গুলটা সরায় নিবা, সেক্ষেত্রে নিচের থেকে ফ্লো যদি উপরের দিকে ওঠে সেক্ষেত্রে বুঝবা যে ফ্লো আপওয়ার্ডস। এবং এটা কেন হয়? এটার কারণ হচ্ছে যে আম্বেলিকাসের উপরের যে ভেসেলগুলো থাকে, এখানে আমরা যে ভেসেলগুলোর কথা বলতেছি এনগর্সড ভেইন, এগুলো সবই কিন্তু কোলাটারাল সার্কুলেশন। অ্যাকচুয়াল যে সার্কুলেশন সেটা ব্লক হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু কোলাটারাল সার্কুলেশন তৈরি হয়। তো কোলাটারাল সার্কুলেশন আম্বেলিকাসের উপর দিকে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে, আর আম্বেলিকাসের নিচে যেগুলো তৈরি হয় সেগুলো ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে। তো যার জন্য এই ডিরেকশন অফ ফ্লোটা এরকম, উপরের দিকের গুলো উপরের দিকে যে সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেন করবে, আর আম্বেলিকাসের নিচের ইনভার্স ভেইন গুলো নিচের দিকে গিয়ে ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করবে। আর ইনভার্স ভেইন তুমি ইসোফেজিয়াল, ভ্যারিসো ধরনের ইনভার্স ভেইন যেটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু সেটা তুমি হিস্ট্রিতে পাবা। হেমাটেমেসিস ম্যালেনার হিস্ট্রি দিতে পারে। এবং তুমি এটা আপার জি এন্ডোস্কোপি, তোমাকে যদি স্যার জিজ্ঞেস করে যে তুমি কোন টেস্টের মাধ্যমে বুঝবা, আপার জি এন্ডোস্কোপির মাধ্যমে বুঝবা। আর লাস্টলি আমরা যেটা বলি অ্যাসাইটিস, তোমার টোটাল হাইপারটেনশনের ফিচার কি কি? প্রথমত হচ্ছে স্প্লিনোমেগালি, তারপর ইনভার্স ভেইন, তারপর অ্যাসাইটিস। এছাড়া তুমি আরো কি বলতে পারো? ফেটোর হেপাটিকাসের কথা, হেপাটিক এনকেফালোপ্যাথি, এই জিনিসগুলো বলার দরকার নেই। প্রথমত এই তিনটা, এরপরে যদি স্যার শুনতে চায় যে আর কি তখন তুমি এই জিনিসগুলো বলতে পারো। আচ্ছা,
আরেকটা টার্ম এখানে আমি বলে নেই, যদি আমি এটা এখানে আমার ডায়াগনোসিসের মধ্যে কোনোটাতে বলিনি, সেটা হচ্ছে ডিকম্পেনসেটেড সিএলডি। অনেক সময় স্যাররা জিজ্ঞেস করতে পারে যে তুমি প্রফেশনাল ডায়াগনোসিস বলার পর যে ডিকম্পেনসেটেড সিএলডি কি। ডিকম্পেনসেটেড সিএলডি আমাদের মনে রাখার নিমোনিক্স হচ্ছে জেইএ। এখানে কি, জে দিয়ে হচ্ছে জন্ডিস, ই দিয়ে হচ্ছে এনকেফালোপ্যাথি, আর এ দিয়ে হচ্ছে অ্যাসাইটিস। এই তিনটা থাকলে তুমি বলবা যে পেশেন্টের ডিকম্পেনসেটেড সিএলডি। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে আরেকটা জিনিস বলেছিলাম যে আমাদের যদি এখানে টিউমার না হয়ে শুধুমাত্র সিএলডি হতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর এবং নেফ্রোটিক সিনড্রোম। তো তুমি যখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলবা যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর এবং নেফ্রোটিক সিনড্রোম, সেই ক্ষেত্রে স্যার তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বললা, এই ক্ষেত্রে তোমার মানে পয়েন্ট ইন ফেভার কি, তুমি কেন বললা এটা, এবং এটা কেন না। তো এটা কেন তোমার পয়েন্ট ইন ফেভার কি, যে তুমি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর কেন বলছো, তার কারণ এখানে তুমি ইডিমা পাইছিলা এই পেশেন্টের। সাপোজ তুমি পেশেন্টের যদি ইডিমা পাও, সেক্ষেত্রে এটা বলবা। অথবা অ্যাসাইটিস পেলেও তুমি অনেক সময় সিসিএফ বলতে পারো। কিন্তু এটার এগেনস্টে কি কি পয়েন্ট আছে, কেন তুমি এটাকে প্রফেশনাল বললা না? তার কারণ হচ্ছে এখানে সিসিএফ এর অন্যান্য বিভিন্ন ফিচার থাকে, সেই ফিচারগুলো অ্যাবসেন্ট। সেগুলো কি, এক্সারশনাল ডিসপ্নিয়া নাই তার কোনো, তুমি এখানে আগেই বলে নিয়েছো কিন্তু, যে তার শর্টনেস অফ ব্রেথ। এরপর কি, তার অর্থোপনিয়া নাই, যে শুইলে তার হচ্ছে শ্বাসকষ্ট হয়, এরকম কোনো ব্যাপার নেই। ক্রনিক কফ বা প্রোডাক্টিভ স্পুটাম, এই জিনিসগুলো নাই। এক্সামিনেশনাল ফাইন্ডিংস এর মধ্যে তুমি জেভিপি রেজ পাওনি, টেন্ডার হেপাটোমেগালিও পাওনি। আর এছাড়া তুমি লাংস ক্রিপিটেশন পাওনি, ব্রঙ্কাই বা হচ্ছে তোমার অন্যান্য যে ফাইন্ডিংস গুলো আছে, এই জিনিসগুলো কোনোটাই তুমি পাওনি, যেটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের দিকে যায়। সেই জন্য তুমি এটা প্রফেশনালে বলছো না। এরপর কি, তোমার নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম তোমার একটা ডিফারেন্সিয়াল, তাহলে তুমি এটা কেন বললা পয়েন্ট ইন ফেভার কি? তার কারণ হচ্ছে এখানে তোমার জেনারেলাইজড ইডিমা, অথবা তুমি বলতে পারো অ্যাসাইটিস, এই জিনিসগুলোর জন্য তুমি এখানে নেফ্রোটিক সিনড্রোম বলতেছিলা, বলতে মানে ডিফারেন্সিয়ালে তুমি এটা রাখতে চাচ্ছ। কিন্তু এটার এগেনস্টে কি, এগেনস্টে তুমি এটা বলবা যে তার কোনো ইউরিনারি কমপ্লেন নাই। নেফ্রোটিক সিনড্রোম কিডনির অসুখ, এখানে তার কোনো ইউরিনারি কমপ্লেন নেই। এবং তুমি এখানে যদি বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্টটা করতে পারো, তাহলে ভালো হয়। তুমি বলবা যে তার এখানে কোনো প্রোটিন ছিল না। বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট কিভাবে করবা, জাস্ট একটা টেস্ট টিউবে যদি তার কোনো ক্যাথেটার থাকে, ক্যাথেটার থেকে তার ইউরিন একটু নিবা, 2/3 ফিল আপ করবা, ফিল আপ করে উপরের অংশে তাপ দিবা। এটা সাধারণত করা হয় না, করা যায়ও না পরীক্ষার হলে। তো তুমি হচ্ছে জিনিসটা জাস্ট জানবা যে কোথায় করতে হয়, মানে কিভাবে করতে হয়। 2/3 তুমি ফিল আপ করবা ইউরিন দিয়ে, এবং উপরের অংশে তুমি হচ্ছে এটাকে তাপ দিবা। তাপ দিলে সেখানে হেজি হয়ে যাবে, তাহলে প্রোটিন প্রেজেন্ট। এই জিনিসগুলো মেনলি আসলে গাইনিতে লাগে, মেডিসিন এটা নিয়ে খুব বেশি খাটাবে না। আর স্টিগমাটা অফ সিএলডি প্রেজেন্ট, এই জিনিসগুলোর জন্য তুমি এটাকে নেফ্রোটিক সিনড্রোমের দিকে নিয়ে যাচ্ছ না, এটা তুমি ডিফারেন্সিয়ালে রাখতে চাচ্ছ। আচ্ছা, আমাদের এই পেশেন্টটার ক্ষেত্রে কি, তোমার হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ সিএলডি। হেপাটোসেলুলার কার্সিনোমা হচ্ছে প্রাইমারি হেপাটিক কার্সিনোমা, বা তোমরা যেটা বলে থাকো হেপাটোমা, এই জিনিসটা। তো এই ক্ষেত্রে তুমি ডিফারেন্সিয়ালে যেটা বলবা সেটা হচ্ছে সেকেন্ডারি কার্সিনোমা, বা আমি তোমাকে আগে আরো কতগুলো পয়েন্ট বলেছিলাম। তো সেকেন্ডারি কার্সিনোমাটা হচ্ছে এটার মেইন ডিফারেন্সিয়াল। তো এটা তুমি আলাদা করবে কিভাবে? এটা আলাদা করার উপায় হচ্ছে তোমাকে পার্থক্যটা জানতে হবে। তো সেটা কি, প্রাইমারির ক্ষেত্রে তার হেপাটাইটিস বি এবং সি এর একটা হিস্ট্রি থাকবে। সেকেন্ডারির ক্ষেত্রে এরকম কোনো হিস্ট্রি থাকবে না, কিন্তু তার প্রাইমারি কার্সিনোমার হিস্ট্রি থাকতে পারে। তার হয়তো প্রিভিয়াস জিআইটি কার্সিনোমা, বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা, বা রেনাল কার্সিনোমা, এই জিনিসগুলো তার থাকতে পারে। এবং অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, 50% ক্ষেত্রে তার এরকম কোনো সিমটম থাকে না, সে সরাসরি সেকেন্ডারি নিয়ে প্রেজেন্ট করে। আচ্ছা, প্রাইমারির ক্ষেত্রে তার সাধারণত একটা নোডিউল থাকবে, সেকেন্ডারির ক্ষেত্রে মাল্টিপল নোডিউল থাকবে। প্রাইমারির ক্ষেত্রে নোডিউলে কোনো আম্বিলিকেশন থাকবে না। আম্বিলিকেশন মিনস তার মানে সোয়েলিং এর মাঝখানে একটা ডিপ্রেসিং পয়েন্ট থাকে, এরকম কিছু থাকবে না। কিন্তু সেকেন্ডারির ক্ষেত্রে আম্বিলিকেশন থাকে ডিউ টু নেক্রোসিস। প্রাইমারির ক্ষেত্রে আমরা ব্রুই পাবো ডিউ টু ইনক্রিজড ভাস্কুলারিটি, কিন্তু সেকেন্ডারির ক্ষেত্রে আমরা কোনো ব্রুই পাবো না বিকজ অফ নেক্রোটিক লেশন। প্রাইমারির ক্ষেত্রে আমরা হেপাটিক রাপ পাবো, কিন্তু হেপাটিক রাপ পেতে পারি আর কি, কিন্তু সেকেন্ডারির ক্ষেত্রে এটা মোর কমন। ইনভেস্টিগেশন আমরা প্রাইমারির ক্ষেত্রে আলফা ফিটোপ্রোটিন ইনক্রিজ পাবো, অ্যালকালাইন ফসফেটেজ ইনক্রিজ পাবো, এবং কার্সিনোমেমব্রেনিক অ্যান্টিজেন নর্মাল পাবো। কিন্তু সেকেন্ডারির ক্ষেত্রে কিন্তু কার্সিনোমেমব্রেনিক অ্যান্টিজেনটা বেশি পাবো, আলফা ফিটোপ্রোটিন সাধারণত নর্মাল থাকবে, এই জিনিসগুলো। তো ইনভেস্টিগেশনের পয়েন্টগুলো তুমি কিন্তু এখানে বলার দরকার নেই, এটা যদি তোমাকে পার্থক্য ধরে সেই ক্ষেত্রে বলবো। কিন্তু ইনভেস্টিগেশনের পয়েন্ট তুমি যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কেন না সেটা বলো, সেক্ষেত্রে বলার দরকার নেই, কারণ ইনভেস্টিগেশন তো তুমি করছো না। অনেক সময় কিন্তু এই জিনিসটা আমি প্রথমে বলবো ভেবেছিলাম যে পেশেন্টের সাথে কিন্তু পেশেন্টের কাগজপত্র, পেশেন্টের
দেখা যায় যে তোষকের তলায় থাকে, তো ওটা অনেক সময় একটু দেখে নিলে অনেক সময় হিস্ট্রি বুঝতে সুবিধা হয়। এটা একটা তোমরা করতে পারো। আচ্ছা, তো এখানে আরেকটা ব্যাপার যে প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে আমরা টেন্ডার লিভার পাই, সেকেন্ডারি হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে নন টেন্ডার লিভার পাই। এই জিনিসটা সম্ভবত বইতে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এই জিনিসটা একটু তোমরা দেখে নিও। প্রাইমারির ক্ষেত্রে টেন্ডার লিভার পাবো আর স্টিগমাটা অফ দ্য লিভার সিএলডি পাবো, আর সেকেন্ডারির ক্ষেত্রে আমরা কোনো টেন্ডার লিভার পাবো না, এখানে নন টেন্ডার লিভার। তো এতক্ষণ কি আমরা পড়লাম, তাহলে আমরা একটু সামারি করি যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা কিভাবে করছি। যে সাপোজ একটা পেশেন্ট, এটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ এর জন্য, এটা মাথায় থাকলে তোমাদের মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো মনে রাখতে সুবিধা হবে। সাপোজ একটা পেশেন্টের অ্যাসাইটিস আছে, তুমি প্রথমে তার দেখলা প্রোটিনিউরিয়া আছে কিনা, যদি থাকে তাহলে চোখ বন্ধ করে নেফ্রোটিক সিনড্রোম, সেক্ষেত্রে তার জেনারেলাইজড ইডিমা থাকবে। যদি না থাকে তুমি দেখবা যে তার জন্ডিস আছে কিনা, যদি থাকে তাহলে সিরোসিস অফ লিভার, জন্ডিস প্রেজেন্টলিও থাকতে পারে অথবা প্রিভিয়াস হিস্ট্রি অফ জন্ডিস থাকতে পারে, এক্ষেত্রে এটা তুমি বলবা যে সিরোসিস অফ লিভার। সেটা যদি না থাকে তুমি দেখলা যে তার ইডিমা আছে, পেডাল ইডিমা, পেডাল ইডিমা থাকলে তুমি দেখলা যে তার ভেজাল ক্রিপিটেশন, ইনক্রিজ জেভিটি এগুলো যদি থাকে তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, যদি না থাকে তুমি এগুলো তুমি সিরোসিস অফ লিভার বলতে পারো। এগুলোর কোনোটাই নাই, তুমি দেখলা যে হচ্ছে তার ওয়েট লস আছে, সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে ম্যালিগন্যান্ট অ্যাসাইটিস, কোনো ম্যালিগন্যান্ট কার্সিনোমা আছে সেখান থেকে অ্যাসাইটিস। এগুলোর কোনোটাই নাই, তুমি দেখলা যে তার বাউল ইরেগুলারিটি আছে, ওয়েট লস আছে, নাইট সোয়েট আছে, এই জিনিসগুলো যদি থাকে তাহলে তুমি এটা টিবি অ্যাবডোমেন চিন্তা করতে পারো। এবং সেক্ষেত্রে অ্যাবডোমেনে একটা ডাউই ফিলিং তুমি পাবা, আটার মানে রুটি বানানোর সময় যে আমরা আটার দলা তৈরি করি, তো ওইটা হচ্ছে চাপ দিলে যেরকম একটা ফিলিং হয় এটাকে বলা হয় ডাউই ফিলিং। আচ্ছা, তো এই জিনিসটা জাস্ট মানে একটা এক পেজের মধ্যে সবগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস জানার জন্য বলেছি, এটা তেমন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু না। তো এবার আমরা আসলে কিছু মানে তুমি প্রফেশনাল ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলার পর তোমাকে স্যারেরা কি বলতে পারে, তোমাকে ইমিডিয়েটলি কি কোশ্চেন করতে পারে সেগুলো বললাম। এবার আমি রিলেটেড কিছু কোশ্চেন বলবো। তো পরীক্ষাটা যদি আসলে ল্যাপটপে হতো তাহলে ভালো হতো, আমরা এইভাবে সব কাগজপত্র লাগিয়ে টাগিয়ে তাদের ফাইবার অ্যান্সার দিতে পারতাম। ক্লাসের মতো যদি এরকম হতো তাহলে ভালো হতো। যাই হোক, সেটা যেহেতু হচ্ছে না আমাদেরকে করতেই হবে। তো প্রথমে যেটা বলি যে সিএলডি বা ক্রনিক লিভার ডিজিজ বা তুমি এই জিনিসগুলো সম্পর্কে জানতে গেলে তোমাকে জানতে হবে যে একটা ডিউরেশনের ব্যাপার স্যাপার আছে লিভার ডিজিজের মধ্যে। প্রথমে জানতে হবে যে অ্যাকিউট লিভার ডিজিজ আমরা কখন বলি, অ্যাকিউট লিভার ফেলিওর, সেটা হচ্ছে 8 সপ্তাহের কম যদি তার এই সিমটম গুলো থাকে, সেক্ষেত্রে আমরা বলি অ্যাকিউট লিভার ফেলিওর। অ্যাকিউট লিভার ফেলিওরকে ডেভিডসনে 3 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে হাইপার অ্যাকিউট, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে সাব অ্যাকিউট। মানে অ্যাকিউটের মধ্যেই তার হাইপার অ্যাকিউট, অ্যাকিউট, সাব অ্যাকিউট। তো হাইপার অ্যাকিউট কখন বলছে ওরা, যে যদি 7 দিনের কম হয় কোনো সিমটম, সেক্ষেত্রে এটাকে বলা হয় হাইপার অ্যাকিউট। 7 দিনের কমেই যদি তার হেপাটিক এনকেফালোপ্যাথি বা এই জিনিসগুলো ডেভেলপ করে লিভার ফেলিয়ারের সাইন সিমটম, সেক্ষেত্রে আমরা বলি হাইপার অ্যাকিউট লিভার ফেলিয়ার। অ্যাকিউট কখন বলবো, 8 দিন থেকে 28 দিন পর্যন্ত যদি হয় এটাকে আমরা বলবো অ্যাকিউট লিভার ফেলিয়ার। আর সাব অ্যাকিউট কখন, 29 দিন থেকে যদি 12 সপ্তাহ পর্যন্ত হয় সেক্ষেত্রে আমরা বলি তোমার সাব অ্যাকিউট লিভার ফেলিয়ার। এখন তোমরা এখানে আমাকে প্রশ্ন করতে পারো যে অ্যাকিউট লিভার ফেলিয়ার 8 সপ্তাহের কম, এর মধ্যে আবার সাব অ্যাকিউট সেটা হচ্ছে 29 দিন থেকে 12 সপ্তাহ, এটার কোনো অ্যান্সার আমার কাছে নাই। এটা আমি স্যারদেরকেও জিজ্ঞেস করছিলাম, তো স্যাররা ওই ব্যাপারে তেমন কিছু বলতে পারে না। তো স্যাররা আসলে ডেভিডসনে যেটা আছে ওটা শুনতে পারলেই খুশি হয়, এটা নিয়ে স্যাররা খুব একটা ঘাটায় না সাধারণত। তো এটা যদি কারোর জানা থাকে আমাকে ক্লাসের পর জানাতে পারো, কারণ এটা আমার জানা নেই। আচ্ছা, আর সিএলডি কখন বলবা, সিএলডি যদি তুমি দেখো যে তার এইচবিএস এজি 6 মাসের বেশি সময় ধরে পজিটিভ থাকে, এটাকে বলা হয় সিএলডি বা ক্রনিক লিভার ডিজিজ। তো এখানে তুমি প্রশ্ন করতে পারো যে 12 সপ্তাহ, 12 সপ্তাহ মানে হচ্ছে 3 মাস, তো 3 মাস থেকে 6 মাসের মধ্যে যদি কারোর সিমটম থাকে সেক্ষেত্রে কি বলবা, এটাও আমার জানা নাই। এটা আমি খুব বেশি ভালো অ্যান্সার কোথাও পাইনি মানে স্যারদের কাছে। এটাও যদি কারোর জানা থাকে আমাকে তাহলে বলতে পারো ক্লাসের পর। আচ্ছা, তো এখানে আমি একটা টার্ম সম্পর্কে বলবো যে হেপাটিক ইনসাফিসিয়েন্সি। এই টার্মটা খুবই ভেগ একটা টার্ম, এটা সাধারণত আজকাল আর টিচাররা ধরে না, কিন্তু যদি বাই চান্স ধরে তো সেই ক্ষেত্রে তোমাকে জাস্ট একটু আইডিয়া রাখতে হবে জিনিসটা সম্পর্কে। তো হেপাটিক ইনসাফিসিয়েন্সি এইটারও কোনো মানে খুব সুন্দর সংজ্ঞা আমি মানে স্যাটিসফ্যাক্টরি সংজ্ঞা আমি কোথাও পাইনি, এর জন্য উইকিপিডিয়া থেকে আমি জিনিসটা বলছি যে এ পার্সন উইথ ম্যাসিভ অ্যাসাইটিস অ্যান্ড ক্যাপিউট মেডুসা ডিউ টু সিরোটিক লিভার ফেলিওর। অর্থাৎ একটা সিএলডির পেশেন্টের তুমি যদি ম্যাসিভ অ্যাসাইটিস এবং ক্যাপিউট মেডুসা পাও সেক্ষেত্রে তারা বলতে চাচ্ছে যে হেপাটিক ইনসাফিসিয়েন্সি বলা হয় এই জিনিসটা। আর লিভার ফেলিওর জিনিসটাকে ওরা কি বলতে চাচ্ছে যে ইনএবিলিটি টু লিভার টু পারফর্ম ইটস নর্মাল সিনথেটিক অ্যান্ড মেটাবলিক ফাংশনস অ্যাজ পার্ট অফ নর্মাল ফিজিওলজি, এই জিনিসটাকে লিভার ফেলিওর বলা হয়।
তো এই জিনিসটা আমি সায়েন্স অফ হেপাটিক ইনসাফিসিয়েন্সি এই জিনিসটা আমি হচ্ছে লিমন ভাইয়ের বই থেকে এই জিনিসটা কপি করেছি। তো এই জিনিসগুলো থাকলেই কেন হেপাটিক ইনসাফিসিয়েন্সি, এর বাইরে কোনো পয়েন্ট কেন না, এই জিনিসটা আসলে আমার মানে আমার এই জিনিসটা আমারও প্রশ্ন, এই জিনিসটা আমি আনসার কোথাও পাইনি। তো আমার মনে হয় এই জিনিসগুলো মোটামুটি তুমি যদি মুখস্থ রাখো পরীক্ষায় আটকাবে না অ্যাটলিস্ট, কারণ পরীক্ষায় এটা কেন কি এই জিনিসগুলো এত কিছু জিজ্ঞেস করবে। তো কি কি সায়েন্স অফ হেপাটিক ইনসাফিসিয়েন্সি, হেপাটিক ফেসিস দ্যাট ইজ সানকেন আইজ এবং ম্যালার প্রমিনেন্স, জন্ডিস, ফ্ল্যাপিং ট্রেমর, গাইনেকোমেশিয়া আর ফিমেলের ক্ষেত্রে ব্রেস্ট অ্যাট্রফি, স্পাইডার নেভি বা স্পাইডার অ্যানজিওমা, লস অফ বডি অ্যান্ড পিউবিক হেয়ার, এবং হ্যান্ডে তুমি পাবা লিউকোনাইকিয়া, ডুপিট্রেন্স কন্ট্রাকচার, পামার ইরাইদেমা এবং টেস্টিকুলার অ্যাট্রফি। এই জিনিসগুলো তুমি হচ্ছে হেপাটিক ইনসাফিসিয়েন্সির ফিচারের মধ্যে পাবা। এটা খুবই ভেগ কোশ্চেন, এটা আজকাল আর ফিচাররা সাধারণত এভাবে করেও না, কিন্তু জাস্ট একটু জেনে রাখা। এরপর কি, এটা হচ্ছে একদম মানে এই জিনিসটা জানতেই হবে, সিএলডি যদি তোমার কেস পড়ে এই জিনিসটা তোমাকে ধরবেই, 99.99% ক্ষেত্রে এই জিনিসটা ধরবেই। সেটা কি স্টিগমাটা অফ সিএলডি। এবং স্টিগমাটা অফ সিএলডি নিয়েও অনেক টিচারের মধ্যে মানে এক একজন এক এক রকম কথা বলে, আর মানে এক এক বইতে এক এক রকম আছে। তো এইটা আমাদের হচ্ছে ব্লক ফাইনালে আমাদের ওই যে স্যার হচ্ছে ব্লক ফাইনাল নিয়েছিল উনি পড়িয়েছিল এবং বলেছিল যে এইটুকু হচ্ছে অ্যাকচুয়ালি মানে স্টিগমাটা অফ সিএলডি, এই 6টা হচ্ছে মেইন ফিচার। এরপরে যদি স্যাররা শুনতে চায় তুমি সিস্টেম ওয়াইজ সবগুলো বলতে পারো, যে তুমি কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি পাবা, তারপর হচ্ছে তোমার স্কিনে কি পাবা, এইভাবে আর কি তুমি এইভাবে আগাবা। কিন্তু স্টিগমাটা অফ সিএলডি বলে প্রথমে এই 6টা জিনিস বলতে হবে। এটা মনে রাখার জন্য আমরা কি মনে রাখি যে চেস্টে 2টা, হ্যান্ডে 2টা আর পেরিনিয়ামে 2টা। চেস্টের 2টা কি, প্রথমত হচ্ছে স্পাইডার অ্যানজিওমা বা স্পাইডার নেভি বা স্পাইডার টেলানজিয়েক্টেশিয়া, আরেকটা হচ্ছে গাইনোকোমেশিয়া ইন কেস অফ মেল, আর ফিমেলের ক্ষেত্রে ব্রেস্ট অ্যাট্রফি। এটা হচ্ছে চেস্ট ফাইন্ডিংস। এরপর কি, পামার ইরাইথামা এবং লিউকোনাইকিয়া, এই দুটো হচ্ছে হ্যান্ডের ফাইন্ডিংস। এরপর কি, টেস্টিকুলার অ্যাট্রফি এবং লস অফ পিউবিক হেয়ার, এটা হচ্ছে পেরিনিয়াল ফাইন্ডিংস। এই 6টা জিনিস হচ্ছে মাস্ট। এরপরে তুমি স্যাররা জানতে চাইলে বাকিগুলো বলতে পারো আস্তে আস্তে। তো এটা মনে রাখার উপায় হচ্ছে চেস্টে 2টা, হ্যান্ডে 2টা, পেরিনিয়ামে 2টা। এখানে দেখো যে আমাদের শ্রদ্ধেয় ফাইজুল ইসলাম চৌধুরী স্যার, তিনি একজন মেডিসিনাল লিজেন্ডারি প্রফেসর, আমাদের ঢাকা মেডিকেলে ছিলেন। উনি ফেসবুকে একবার একটা গ্রুপে পোস্ট দিয়েছিলেন স্টিগমাটা অফ সিএলডি নিয়ে। উনি কিন্তু এই 6টা পয়েন্টের সাথে আরো 2টা পয়েন্ট পরে বলেছিলেন, আরো 4টা পয়েন্ট বলেছিলেন পরে। তো আসলে এটা টিচার টু টিচার ভ্যারি করে এবং বই বুক টু বুক এটা ভ্যারি করে। তো এটা ওই 6টা মাস্ট। এরপরে তুমি হচ্ছে স্যাররা জানতে চাইলে সেই অনুযায়ী বলবে। স্যার এটা আসলে স্যার হচ্ছে একজন কবি মানুষ, তিনি কবিতার মাধ্যমে বলেছিলেন। তো এখানে হচ্ছে উনি যেটা বললেন যে প্রথম হচ্ছে স্পাইডার নেভি, গাইনোকোমেশিয়া, এরপরে তারপর পামার ইরাইথেমা, লিউকোনাইকিয়া, হেয়ার লস, ফেস্টিস অ্যাট্রফি। এরপর উনি এক্সট্রা যে জিনিসগুলো বলেছিলেন সেগুলো হচ্ছে অ্যাসাইটিস, এনগর্সড ভেইন, আর হচ্ছে স্প্লিনোমেগালি এবং তোমার ফিটোর হেপাটিকাসের কথা বলতে চেয়েছেন। তো এইগুলো উনি হচ্ছে স্টিগমাটা বলেছেন, তবে এই 6টা বলতেই হবে। এরপরে বাকিগুলো স্যাররা শুনতে চাইলে এই জিনিসগুলো। তো এবার স্পাইডার নেভি বা স্পাইডার অ্যানজিওমা সম্পর্কে আমি একটু ধারণা দিই। এটা সাধারণত আজকাল স্যাররা ধরে না, তারপরও যদি ডিপে যেতে চায় সেজন্য ধরতে পারেন যে স্পাইডার অ্যানজিওমা বা স্পাইডার নেভি বা স্পাইডার টেলানজিয়েক্টেশিয়া, এই জিনিসটা তুমি কিভাবে এক্সামিন করবে। এটা হচ্ছে তোমাদের একটা গ্লাস স্লাইড তোমরা যদি নিয়ে যেতে পারো খুব ভালো হয়। একটা যে মাইক্রোস্কোপের নিচে আমরা যে গ্লাস স্লাইড দিয়ে দেখি, ওই গ্লাস স্লাইড দিয়ে আমরা হচ্ছে ইসের উপরে মানে যে আমরা স্পাইডারটা পাই এর উপর আমরা চাপ দিই, মানে চেপে ধরি আর কি। চেপে ধরলে স্পাইডার নেভি বা স্পাইডার অ্যানজিওমাটা ডিজেপিয়ার হয়ে যায়, মানে ওখান থেকে ব্লাড গুলো অন্যদিকে চলে যায়। কিন্তু যদি ওটা না চলে যায় তাহলে বুঝতে হবে যেটা স্পাইডার নেভি বা স্পাইডার অ্যানজিওমা না। তো স্পাইডার নেভির কজ কি কি, নর্মালি এটা থাকতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে যদি 3টার বেশি হয় সেক্ষেত্রে এটা সিগনিফিকেন্ট, ফিমেলের ক্ষেত্রে যদি 5টার বেশি হয় সেক্ষেত্রে এটা সিগনিফিকেন্ট, আর সিএলডির পেশেন্টে যদি একটাও থাকে তাহলে এটা সিগনিফিকেন্ট। আর স্পাইডার নেভির ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে, সিএলডি তো তোমার ডায়াগনোসিসের মধ্যে থাকবেই। এছাড়া মসকিউটো বাইটও অনেক সময় আমরা এরকম ফাইন্ডিং পেতে পারি, যেটা মোস্ট কমন একটা ফাইন্ডিং। কিন্তু ওখানে ইচিং থাকে, মসকিউটো বাইটে ইচিং থাকবে, কিন্তু সিএলডিতে সাধারণত ইচিং থাকে না। এছাড়া কি, পারপিউরা, লোকালাইজড বিনাইন অ্যানিমা এবং ক্যাম্বেল ডি মর্গানস, এই জিনিসগুলো হচ্ছে স্পাইডার অ্যানজিওমার। আচ্ছা, তো এরপরেরটায় যাই। এরপরে হচ্ছে গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়া কি, গাইনোকোমেশিয়া হচ্ছে গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট অফ দ্য মেল ব্রেস্ট টিস্যু। তো
এটার কজ কি কি হতে পারে? তোমার সিএলডি একটা কজ, এটা তো তোমরা জানোই। আর ড্রাগ ইনডিউসড হতে পারে। ড্রাগ ইনডিউসড সাধারণত স্পাইরোনোল্যাকটন, এটা স্যাররা অনেক সময় শুনতে চায় যে স্পাইরোনোল্যাকটন হচ্ছে একটা গাইনোকোমাস্টিয়ার এজেন্ট। তো ড্রাগ ইনডিউসড হলে সেটা তুমি আলাদা করবা কিভাবে? স্যাররা অনেক সময় জিজ্ঞেস করে যে ড্রাগ ইনডিউসড হলে তার একটা ড্রাগ হিস্ট্রি থাকবে, এটা হচ্ছে মেইন কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে স্পাইরোনোল্যাকটন ইনডিউসড হলে তার একটা পেইন থাকবে ব্রেস্ট টিস্যুর উপরে, অর্থাৎ পেইনফুল গাইনোকোমেশিয়া থাকবে। এরপর কি, যদি সিএলডি হয়, সিএলডি হলে অবভিয়াসলি সেখানে তার এরকম কোনো ড্রাগ হিস্ট্রি থাকবে না এবং এটা পেইনলেস। তো গাইনোকোমেশিয়ার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? লাইপোমাস্টিয়া। লাইপোমাস্টিয়াটাও হচ্ছে এখানেও ফ্যাট টিস্যু থাকবে, কিন্তু এখান থেকে মানে এটা হচ্ছে কোনো গ্ল্যান্ডুলার এনার্জমেন্ট থাকবে না, শুধুমাত্র ফ্যাট থাকবে, অর্থাৎ এখানে কোনো গ্ল্যান্ড থাকবে না, অর্থাৎ এখান থেকে কোনো মিল্ক সিক্রেশন হবে না। তো এখানে একটা জিনিস একটু বলা দরকার, যেটা অনেকের মাথায় হয়তো প্রশ্নটা আসে যে গাইনোকোমেশিয়া মেলে হয় আবার ফিমেলে হয় ব্রেস্ট অ্যাট্রফি, দুইটা একটু মানে পরস্পর বিরোধী। তার কারণ কি? তো তার কারণ হচ্ছে মেলের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং অ্যান্ড্রোজেন, এই জিনিসগুলো কিন্তু মেল ফিমেল দুজনেরই থাকে। তো মেলের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড্রোজেন বেশি থাকে, অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন রেশিওটা বেশি থাকে। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেশি থাকবে, অ্যান্ড্রোজেন কম থাকে। যার যেটা হচ্ছে তোমার অ্যান্ড্রোজেন টু ইস্ট্রোজেন রেশিওটা তাদের কম থাকে। তো এখানে যেটা যে মেলের ক্ষেত্রে ইস্ট্রোজেন মেটাবলিজমটা হ্যাম্পার হবে, ফিমেলের ক্ষেত্রেও হ্যাম্পার হবে। কিন্তু মেলের ক্ষেত্রে হ্যাম্পার হওয়ার পর কি হবে দেখো, ইস্ট্রোজেন বাড়বে, ফিমেলের ক্ষেত্রে ইস্ট্রোজেন বাড়বে, কিন্তু ফিমেলের ক্ষেত্রে এমনিতেই ইস্ট্রোজেন তার বেশি। সুতরাং মেলের ক্ষেত্রে মানে মেলের ইস্ট্রোজেন কম ছিল, মেটাবলিজম কম হওয়ার জন্য তার ইস্ট্রোজেন বেড়ে গেল, এটা তখন হচ্ছে মেলের উপর একটা ইফেক্ট ফেলবে। এবং তার সাথে সাথে সাধারণত আমরা অ্যাসাইটিসের জন্য স্পাইরোনোল্যাকটনও দিয়ে থাকি, তো দুইটার ইফেক্টে তাদের গাইনোকোমেশিয়া হয়। কিন্তু ফিমেলের ক্ষেত্রে তাদের কিন্তু এমনিতেই ইস্ট্রোজেন বেশি, তার ইস্ট্রোজেন মেটাবলিজম হ্যাম্পার হলো কি না হলো সেটাতে খুব বেশি কিছু যায় আসে না। এখানে যে জিনিসটা হয় ফিমেলের ক্ষেত্রে, যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বলে একটা জিনিস থাকে যেটা লিভার সিনথেসিস করে, ওই জিনিসটা হচ্ছে যেহেতু সিএলডি, তো লিভারের ডিজিজে ওই জিনিসটা কমে যায়। ওই জিনিসটা কমে গেলে তখন হচ্ছে ফ্রি অ্যান্ড্রোজেনটা বেড়ে যায়। ফ্রি অ্যান্ড্রোজেন বেড়ে গেলে তখন তোমার যেহেতু তার মেল হরমোন বেড়ে যাচ্ছে তখন ব্রেস্ট অ্যাট্রফি হবে। এটাই হচ্ছে একজনের গাইনোকোমেশিয়া আর একজনের ব্রেস্ট অ্যাট্রফি হওয়ার কারণ। তো এখানে আমি আরেকটা জিনিস একটু বলি, যেটা হেপাটাইটিস অর্থাৎ ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে এই জিনিসটা মানে সুপার ইম্পর্টেন্ট, যেটা মাইক্রোবায়োলজিতেও লাগবে, প্লাস এইসব জায়গাও লাগবে, তোমার মেডিসিনও লাগবে। তো এখানে তোমার হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে আমি একটু বলি, যে এইচআইভি তোমরা সবাই জানো, যেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, এন্টারোভাইরাস একটা, এবং পিকর্না ভাইরাস ফ্যামিলির মধ্যে এটা পড়ে, নন এন্টারো আরএনএ ভাইরাস। এটা ডিটেক্ট করার জন্য আমরা কি করি, যে টেস্ট করি সেটা হচ্ছে আইজিএম এইচএবি অ্যান্টিবডি। ঠিক আছে, এটা হেপাটাইটিস এ ডিটেক্ট করার জন্য আমরা এটা টেস্ট করি। এইচবিভি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, সবাই জানো এটা হেপাটনা ভাইরাসের অন্তর্ভুক্ত, এবং এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, এবং এটা ডেন পার্টিকেল নামেও পরিচিত। তো এইখানের যে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডিগুলো, এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝাটাও খুব ইম্পর্টেন্ট। এইচবিএস এজি হচ্ছে কি, এটা আমাদের এইচবিভি সারফেস অ্যান্টিজেন, যেটা এইচবিভির অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আমরা পাবো এবং ক্যারিয়ার স্টেটের ক্ষেত্রে আমরা পাবো। আমি যেটা বলেছিলাম যে 6 মাস যদি এটা পজিটিভ থাকে সেক্ষেত্রে আমরা এটাকে সিএলডি বলে থাকি। এইচবিসিএজি কি, এটা হচ্ছে কোর অ্যান্টিজেন। কোর অ্যান্টিজেন হচ্ছে সবসময় আমাদের ভাইরাসের ভিতরে থাকবে, এটা কিন্তু আমরা কখনো ব্লাড স্ট্রিমে পাবো না, এটার জন্য ওইভাবে ব্লাড স্ট্রিম আমরা টেস্ট করি না। আর এইচবিইএজি কি, এটা হচ্ছে একটা ডিফারেন্ট অ্যান্টিজেন, যেটা এইচবিভির সেকেন্ড ডিফারেন্ট অ্যান্টিজেন ডিটারমিনেন্ট, এটা এইচবিভি কোর, এবং এটা হচ্ছে ট্রান্সমিসিবিলিটিটাকে মানে ডিনোট করে। রেগুলার এগেনস্টে 3টা অ্যান্টিবডি তৈরি হয়। এইচবিএস এবি, যেটা হচ্ছে আমরা হেপাটাইটিস বি এর ক্ষেত্রে অ্যাকিউট ইনফেকশনের পর এটা যখন ডেভেলপ হয়ে যায় তখন আমরা বলি যে সে ইমিউন হেপাটাইটিস বি এর উপর, এবং ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা কিন্তু এইচবিএস এজিটাই সাধারণত পাই। আচ্ছা, এইচবিএস এবিটা কি? এইচবিএস এবি হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে কোর অ্যান্টিজেন, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এবং একটা উইন্ডো ফেজ বলে একটা ব্যাপার থাকে। উইন্ডো ফেজটা হচ্ছে একটা সার্টেন পিরিয়ডে এসে এইচবিএস এজিটা ব্লাড স্ট্রিম থেকে নাই হয়ে যায়, এবং একটা সার্টেন পিরিয়ডে এইচবিএস এবিটা
মানে ব্লাড স্ট্রিমে অ্যাপিয়ার করে। এইটা ডিসঅ্যাপিয়ার করা এবং এটা অ্যাপিয়ার করা, এই দুটার মধ্যবর্তী একটা সময় থাকে, যেই সময় আমরা এইচবিএস এজিও পাই না, এইচবিএস এবিও পাই না। সেই সময় আমরা যেটা পজিটিভ পাই সেটা হচ্ছে এইচবি সিএবি, যেটা হচ্ছে উইন্ডো ফেজের ক্ষেত্রে আমরা ডিটেক্ট করতে পারি, কারণ ওরে এই অ্যান্টিজেনটা থাকে, তার এগেনস্টে অ্যান্টিবডিটা তৈরি হয়। এরপর কি আমরা এইচবি ইএবি, যেটা হচ্ছে আমাদের এইচবি ইএবি যখন ডেভেলপ করবে তখন আমরা বলি যে ট্রান্সমিসিবিলিটি কমে যাচ্ছে সেই পেশেন্টের। নন এ নন বি বলতে আমরা কি বুঝি, যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি বাদে যা যা আছে, যেমন হেপাটাইটিস সি ডি ই। সি হচ্ছে একটা এনভেলপড আরএনএ ভাইরাস, ডি হচ্ছে আরএনএ ভাইরাস কিন্তু এটা ডিফেক্টিভ ভাইরাস। ডিফেক্টিভ কেন? তার কারণ এটা এইচবিভি ইনফেক্টেড সেল ছাড়া অন্য কোনো সেলে করতে পারে না। আর এইচইভি এটা একটা নন এনভেলপড ভাইরাস। এদের মধ্যে এইচএভি এবং এইচইভি, অর্থাৎ হেপাটাইটিস এ এবং ই, এই দুটো হচ্ছে ফিকোরাল রুট এবং বাকিগুলো হচ্ছে ব্লাড বর্ন এবং সেক্সুয়াল রুট। তো এখানে আমরা আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথির ব্যাপারটা। তো হেপাটিক এনকেফালোপ্যাথির আমরা সবাই জানি যে 4টা গ্রেড থাকে, গ্রেড 1 2 3 4। তো গ্রেড 1 এটা আমরা হচ্ছে সাধারণত স্যাররা মানে বইতে যেভাবে থাকে সেটা আমি আগে বলি, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালটা বলি। বইতে থাকে হচ্ছে তোমার গ্রেড 1 হলো পোর কনসেন্ট্রেশন, স্লার্ড স্পিচ, স্লো মেন্টেশন এবং ডিসঅর্ডার্ড স্লিপ রিদম। ডিসঅর্ডার্ড স্লিপ রিদমটা কি? এটা হচ্ছে মানে সাপোজ সে আগে রাত্রে ঘুমাতো, এখন দিনের বেলা বেশি ঘুমায়, অথবা সে দিনের বেলা বেশি ঘুমাতো, এখন রাত্রেবেলা বেশি ঘুমায়, এটা হচ্ছে ডিসঅর্ডার্ড স্লিপ রিদম। আচ্ছা, গ্রেড 2 কি? ড্রাউজি বাট ইজিলি অ্যারোজেবল, মানে আমরা নর্মালি ঘুমালে যেরকম হয় আর কি এই জিনিসটা, এবং অকেশনাল অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, লেথার্জিক থাকতে পারে। গ্রেড 3 কি? মার্ক কনফিউশন, অর্থাৎ সে ড্রাউজি থাকবে, স্লিপি থাকবে, কিন্তু সাধারণভাবে আমরা তাকে নাম ধরে ডাকলে সে হয়তো উঠবে না, কিন্তু তাকে পেইন এবং হচ্ছে অনেক জোরে ডাকলে তখন সে উঠতে পারে, এবং গ্রস ডিসওরিয়েন্টেশন হয়। গ্রেড 4 কি? আনরেসপন্সিভ টু ভয়েস, এবং সে এখানে এমন একটা কোমাটোজ একটা স্টেজে চলে যাবে যে মানে পেইনফুল স্টিমুলাই দিয়েও তাকে জাগানো যাবে না, একটা আনকনশিয়াস স্টেটের মতো। তো এটা হচ্ছে স্যাররা শুনতে চায় যে তুমি এখানে কি প্রশ্ন করে এটা প্রথমে গ্রেড 1 আছে কিনা বুঝবা। প্রথমে তুমি যে প্রশ্নটা করতে পারো ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনি কি আগে দিনে ঘুমাতেন এখন রাতে বেশি ঘুমান, এরকম হয়? বা রাতে বেশি ঘুমাতেন এখন দিনে বেশি ঘুমান, সেরকম হয় কিনা? এই জিনিসটা হচ্ছে আমার ফার্স্ট, এটা হচ্ছে গ্রেড 1 এর ক্ষেত্রে। গ্রেড 2 বুঝতেই পারতেছো যে সে বেশি ঘুমাবে এবং কিন্তু তাকে ইজিলি তোলা যাবে ঘুম থেকে। গ্রেড 3 কি? গ্রেড 3 হচ্ছে সে কনফিউশনে থাকবে, কিন্তু ড্রাউজিও থাকবে, কিন্তু তাকে তোলা যাবে, কিন্তু সহজে তোলা যাবে, তাকে পেইনফুল স্টিমুলাই দিয়ে তুলতে হবে। আর গ্রেড 4 কি? সে কোনো ভয়েস এবং পেইনফুল স্টিমুলাই দিয়েও সে হয়তো উঠবে না। তো এটাকে এটাকে হচ্ছে স্যারেরা যেটা বলে থাকে একটা সহজ সূত্রের মাধ্যমে, তন্দ্রা, নিদ্রা, নিথর, পাথর। গ্রেড 1 হচ্ছে তন্দ্রা, মানে সে রাতে বেশি ঘুমায় তখন দিনে ঘুমায়, দিনে তার ঘুম ঘুম আসবে এরকম। গ্রেড 2 হচ্ছে কি? যে তার সে হলো সে সবসময় মানে সে তার একটা ঘুম ঘুম ভাব থাকবে, সবসময় ঘুমাবে বেশি, এই জিনিসটা, সেটা হচ্ছে নিদ্রা। গ্রেড 3 হচ্ছে নিথর, মানে সে হচ্ছে একটা ঘুমের স্টেটেই থাকবে, তাকে সহজে ডেকেও তোলা যাবে না, অনেক পেইনফুল স্টিমুলাই দিয়ে হয়তো তাকে উঠতে পারে। কিন্তু গ্রেড 4 যেটা, এটা হচ্ছে পাথর, অর্থাৎ তাকে তুমি কোনোভাবে উঠাইতে পারবে না, এরকম আর কি। তো এনকেফালোপ্যাথির ক্ষেত্রে তোমাদেরকে স্যার একটা কোশ্চেন খুব কমনলি জিজ্ঞেস করে, এটা রিটেনেরও খুব কমন কোশ্চেন, যে ফ্যাক্টর প্রিডিসপোজিং হেপাটিক এনকেফালোপ্যাথি। তো এটা মনে রাখার জন্য BCDEF টপ এটা দিয়ে মনে রাখা যায়, অথবা এমনিও মনে রাখা যায়, এটা খুব সিম্পল জিনিস, যে ব্লিডিং ফ্রম দ্য জিআইটি, দ্যাট ইজ হেমাটেমেসিস অর ম্যালেনা, এটা যদি থাকে তাহলে এটা প্রিডিসপোজ করে হেপাটিক এনকেফালোপ্যাথির ক্ষেত্রে। কনস্টিপেশন, কারণ কনস্টিপেশনের মাধ্যমে তার স্কুলের মাধ্যমে যে ব্যাড পার্টিকেলসগুলো বের হয়ে যেত সেটা বের হতে পারে না, যার জন্য এটা হয়। ড্রাগ সিডেটিভ, সে এমনি ঘুম ঘুম ভাব, তার মধ্যে তুমি যদি সিডেটিভ দাও তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথি এক্সিবিট করবে, অথবা হিপনোটিক যদি দাও, NSAID দিলে সেটা লিভারের উপর এফেক্ট ফেলবে, তার মাধ্যমে হেপাটিক এনকেফালোপ্যাথি করবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপোক্যালেমিয়ার মাধ্যমে করতে পারে। আর ফিভার, দ্যাট ইন্ডিকেটস ইনফেকশন, অর্থাৎ ইনফেকশন হলে তার হেপাটিক এনকেফালোপ্যাথি প্রিডিসপোজ করতে পারে। এছাড়া আর কি হতে পারে? টপ টপ মিন্স ট্রমা এবং অপারেশন। আর কি এখানে আরেকটা স্যারদের একটা প্রিয় কোশ্চেন, যে হেপাটিক এনকেফালোপ্যাথির ফার্স্ট নিউরোলজিক্যাল সাইন কি? সেটা হচ্ছে কনস্ট্রাকশনাল অ্যাফ্রাক্সিয়া, যেটা আমি আমার নিউরোলজি ক্লাসেও বলেছিলাম। সাপোজ আমরা একটা স্টার আঁকি অনেক সময়, যে ওই যে এইভাবে করে আমরা একটা স্টার আঁকি, বিভিন্ন পয়েন্ট মিলিয়ে স্টার আঁকতে পারি। তো স্টার আঁকতে বললে সে হচ্ছে স্টারের মানে তার ফরমেশনটা ঠিক হয় না, সে হয়তো মানে হিজিবিজি করে আঁকতে থাকে আর কি স্টার ফরমেশন। এটা হচ্ছে কনস্ট্রাকশনাল অ্যাফ্রাক্সিয়া, যেটা নিউরোলজি হেপাটিক এনকেফালোপ্যাথির ফার্স্ট নিউরোলজিক্যাল সাইন।
তো এবার যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা সাধারণত তুমি যদি খুব ভালো পরীক্ষা দিয়ে ফেলো সেই ক্ষেত্রে তোমাকে এই কোশ্চেনটা করবে যে হোয়াট আর দ্য কন্ডিশন ওয়্যার সিরোসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হেপাটোমেগালি। তো এটা আমরা আগে একটা বলেছি যে তোমার হেপাটোসেলুলার কার্সিনোমা যদি থাকে সেক্ষেত্রে তো হতেই পারে, ওইটার কথা আলাদা। এছাড়া আরো 3টা কন্ডিশন আছে যে ক্ষেত্রে আমরা হেপাটোমেগালি পাই সিরোসিস লিভারের সাথে। সেগুলো কি? অ্যালকোহলিক সিরোসিস, হিমোক্রোমাটোসিস এবং প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। তো হেপাটোসেলুলার কার্সিনোমা যদি তুমি এখানে ডায়াগনোসিসে বলো সেই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস বলবে বা কোশ্চেন বা সিএলডির ক্ষেত্রে তোমাকে এই কোশ্চেনটা করতে পারে যে একটা পেশেন্টের সাপোজ সিএলডি হয়েছে, তো তুমি কিভাবে সাসপেক্ট করবা যে সে হেপাটোমার দিকে যাচ্ছে। তো এটা তুমি সাসপেক্ট করবা হচ্ছে এই পয়েন্টগুলোর মাধ্যমে যে র্যাপিড ডিটেরিওরেশন অফ জেনারেল কন্ডিশন, পেইন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম, ইনক্রিজিং অ্যাসাইটিস নট রেসপন্ডিং টু ইউজুয়াল থেরাপি, enlarging liver with appearance of nodule, hard and irregular, এবং presence of bruit। আর এছাড়া কি বায়োকেমিক্যালি তুমি আলফা ফিটোপ্রোটিনের মাধ্যমে বুঝতে পারো যে সে প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমার দিকে যাচ্ছে। আর হোয়াট আর দ্য স্ক্রিনিং টেস্টস টু ডিটেক্ট হেপাটোমা ইন সিরোসিস অফ লিভার? এটা হচ্ছে তোমার আলট্রাসোনোগ্রাফি এবং আলফা ফিটোপ্রোটিন। আলট্রাসোনোগ্রাফি আমরা কি করব? 3 থেকে 6 মাস পর পর করব হাই রিস্ক গ্রুপের ক্ষেত্রে। হাই রিস্ক গ্রুপ কারা? হেপাটাইটিস বি ইনফেকশন, অ্যালকোহলিক সিরোসিস এবং হিমোক্রোমাটোসিস এদের ক্ষেত্রে। আর আলফা ফিটোপ্রোটিন এটা তো প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে বাড়ে, আর কার্সিনো এমব্রিয়নিক অ্যান্টিজেন হচ্ছে সেকেন্ডারি হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে বাড়ে। তো লাস্টের দিকে চলে আসছি। এখন ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট যেটা আমাদের স্যার বলে দিয়েছিল ওই পরীক্ষাটা নেওয়ার পর, সেটা হচ্ছে যে লিভার এনলার্জ হলে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস এবং হচ্ছে হেপাটিক ব্রুই, এই জিনিসগুলো সাথে সাথে লিখতে হবে, নইলে পারকাশন এবং অসকাল্টেশন লিখতে হবে। এই জিনিসটা আমাদের আগে আমি বলেছি। আর কোনো পেশেন্টে তুমি যদি হচ্ছে প্রথম 10 মিনিটে যে হিস্ট্রি নিয়েছিলে যার মাধ্যমে তুমি গোল ঠিক করেছিলে, তখন তুমি যদি জন্ডিস এবং অ্যাসাইটিস পাও সেক্ষেত্রে তুমি মোটামুটি এটাকে সিএলডির দিকে নিয়ে যাবা, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে তুমি শুরু করবা। আর যার অ্যাসাইটিস আছে তুমি সাধারণত তার হেপাটোমেগালি ফিল করবা না, এক্সেপ্ট তুমি যদি তার হেপাটোসেলুলার কার্সিনোমা ডিটেক্ট করতে পারো, অথবা তুমি যদি অ্যালকোহলিক সিরোসিস অথবা হচ্ছে হিমোক্রোমাটোসিস এবং হচ্ছে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, এই 3টার ক্ষেত্রে তুমি হেপাটোমেগালি ফিল করতে পারো। এছাড়া তুমি অ্যাসাইটিসের ক্ষেত্রে হেপাটোমেগালি কখনো বলবা না বা পাবাও না। এবং হেপাটোমেগালি পেলেও এটা কিন্তু তোমার মানে নর্মাল আমরা যে লিভার পালপেশনে যেভাবে আমরা আগে এইভাবে করলেও কিন্তু হয় না, এটা কিন্তু ডিপিং মেথডে করতে হয়। ডিপিং মেথডটা কি? আমরা এক হাতের উপর আরেক হাত দিয়ে এইভাবে করে, প্রথমে এক হাত দিয়ে আমরা একটা বাড়ি দিয়ে অ্যাসাইটিসের পানিটা সরাই দিই এবং দ্বিতীয়বার হাত দিয়ে চাপ দিয়ে আমরা এই ইয়েটা করি, লিভারটাকে পালপেট করি। এটা হচ্ছে ডিপিং মেথড। আর হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ সিএলডি তুমি কখন বলবা? জন্ডিস প্লাস অ্যাসাইটিস তো থাকবেই, তার সাথে তুমি যদি ওয়েট লস পাও, সিগনিফিক্যান্ট ওয়েট লস, অথবা তুমি হেপাটোমেগালিও ইনভেরিয়েবলি এক্ষেত্রে পেতে পারো। এই জিনিসগুলো তোমার ডায়াগনোসিসের জন্য লেখার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো থ্যাংক ইউ।